বুঝাইতে? আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম যে ফেসবুকের অ্যাড কোয়ালিটি বিষয়টা কিভাবে কাজ করে, অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, একটা পোস্ট কিভাবে আমরা দেখি, কিভাবে ফেসবুকের বিহেভিয়ারটা ট্র্যাক করে, বা ফেসবুক কিভাবে নিজের বিহেভিয়ারটা মানুষের কাছে প্রদর্শন করে, বা আমাদের প্রদর্শনটা বুঝে, আমাদের বিহেভিয়ারটা বুঝে। তো আজকে আমরা মূলত ঢুকবো একদম সরাসরি ফেসবুক অ্যাডে। ফেসবুক অ্যাডে ঢোকার ক্ষেত্রে আপনার কি করতে হবে, প্রথমে একটা ফেসবুক অ্যাডস ম্যানেজার বানিয়ে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ফেসবুক অ্যাডস ম্যানেজার করতে গেলে আপনার কি করতে হবে, কিছুই করার দরকার নাই। আপনার যে প্রোফাইল আছে ওই প্রোফাইলে আপনার ফেসবুক অ্যাড ম্যানেজার আছে। আপনি যদি এদিক থেকে দেখেন সি মোরে ক্লিক করেন, এই যে আপনার যে হাতের বাম পাশে যে জায়গাটা থাকবে, এই যে হাতের বাম পাশে যদি আপনি আসেন, দেখবেন যে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, প্রতিটা অপশনেরই আমাদের আলাদা আলাদা কাজ আছে, কিন্তু আমাদের এখানে মেইন বর্তমানে আমাদের অবজেক্টিভটা কি, বর্তমানে অবজেক্টিভটা হচ্ছে আমার অ্যাডস ম্যানেজার। আপনি এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করেন, আমি যখন ক্লিক করবো এই জায়গাতে আমার সরাসরি আমার অ্যাডস ম্যানেজারে নিয়ে পালাই নিব। আপনি যখন ক্লিক করবেন তখন আপনারা নতুন একটা সাইটে নিব, যে ads.facebook.com, adsmanager.facebook.com, এই জায়গাটায় নিবে। নেওয়ার পরে আপনার যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলটা দেখবেন ছোট করে শো করতেছে। জাস্ট আপনি স্টার্ট নাও ক্লিক করবেন, স্টার্ট নাও ক্লিক করলে আপনার কই নিয়ে যাবে, এখন আমার যেদিকে নিতেছে আপনারও সেম জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে? এখন আমি তো ওই জিনিসটা দেখাইতে পারতেছি না, কেন দেখাইতে পারছি না, কারণ আমার অ্যাডস ম্যানেজারটা অলরেডি খোলা আছে। ঠিক আছে? আপনার জাস্ট প্রথম যখন আপনি অ্যাডস ম্যানেজারটা ওপেন করতেছেন, মানে আপনি অ্যাডস ম্যানেজারটা আপনার আপনার যে প্রোফাইল আছে ওটার সাথে ইন্টিগ্রেট করতেছেন, তখন জাস্ট একটা পেজ সামনে আসবে, জাস্ট স্টার্ট নাও ক্লিক করবেন। স্টার্ট নাও ক্লিক করলে এখন যে পেজটা লোড হয়েছে ওই পেজটা লোড হবে। ভিডিওটা বুঝতে পারছেন? মানে মাঝখানে ব্যারিয়ার কোনটা, জাস্ট স্টার্ট নাও। স্টার্ট নাও ক্লিক করবেন আর এই জায়গায় চলে আসবেন। এবার আসেন এদিক থেকে জাস্ট আমরা যদি অ্যাডস ম্যানেজারে ঢুকি, অ্যাডস ম্যানেজারে যখন কাজ করতে যাবেন অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে নেট কানেকশনটা ভালো থাকে। হ্যাঁ, নেট কানেকশন যদি স্লো থাকে আপনার অ্যাডস ম্যানেজারে কাজ করতে বিরক্ত লাগবে। কি শুরু করলো গুগলে? দেখেন অ্যাডস ম্যানেজার লোড হয়েছে, আপনার যখন অ্যাডস ম্যানেজার লোড হবে, অ্যাডস ম্যানেজার আমার এরকম যেদিকে এত কিছু দেখতেছেন, 161টা ক্যাম্পেইন দেখতেছেন এই অ্যাডস ম্যানেজারে, এরকম ক্যাম্পেইন দেখবেন না। আপনার অ্যাডস ম্যানেজার একদম ফাঁকা থাকবে। ঠিক আছে? একদম উপরের যে পার্টটা দেখছেন, উপরে যে জায়গাগুলো দেখতেছেন ওই জায়গাগুলো আপনি দেখতে পারবেন শুধু। ঝামেলা কই? Something error display WordPress. নেন, অবশেষে লোড নিছে। দেখেন আপনাদের কোন জায়গা থেকে থাকবে, আপনার এই যে ক্রিয়েটের যে একটা লাইন দেখছেন নিচে, ক্রিয়েটের এই কলামের নিচের জায়গাটা, আপনার এই জায়গাটা থাকবে সামনে। ঠিক আছে? এই নিচের যে জায়গাগুলো আছে এই কিছুই থাকবে না আপনার কাছে, কারণ নিচে যখন আপনি কাজ করা শুরু করবেন তখন আপনি এই কাজগুলো পাবেন। এটা বুঝতে পারছি? তো এই জায়গাতে আমাদের দেখবেন যে অনেক কিছু আছে, আপনার ইন্টারফেস একরকম থাকবে, আমার ইন্টারফেস একরকম আছে, বা আরো মানে আপনার এদিকে যতজন আছে এক একজনের এক এক রকম ইন্টারফেস থাকবে, কিন্তু কোর পার্ট সবসময় সবাই এক। ঠিক আছে? হইতে পারে কারোর কলামটা এই জায়গায় আছে, কারোর কারোর এক্সপোর্টটা এই সাইডে আছে, কারোর ব্রেকডাউনটা এই সাইডে আছে, এইসব জিনিস নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নাই। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আমি কোন কোন জায়গায় ক্লিক করতেছি ওই ক্লিক দেখে যদি আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করেন বা প্র্যাকটিস করেন, আলটিমেটলি ডিজিটাল মার্কেটিং এর কোনো কিছুই শিখবেন না। ঠিক আছে? আমি কি কোর কথাবার্তা কি কইছি ওই জিনিসটা একটু শুনেন, বাসায় যায় ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। আর সবাই যে ভিডিও দেন ভিডিও দেন ভিডিও দেন এই জিনিসটা করেন, এটা খুব বাজে জিনিস। আপনারা ক্লাস করানো হইতেছে, ক্লাসে মনোযোগ দেন। আপনি আপনি ভিডিও দেখে দেখে করবেন ভালো কথা, কিন্তু ভিডিও দেখে দেখে তো আপনি ওই যে জাস্ট আমি দিয়ে ক্লিক করছি আপনি ওই দিকে ক্লিক করবেন, আমি ওই দিকে ক্লিক করতেছি আপনি ওই দিকে ক্লিক করবেন। ওই জিনিসটা বাদ দিয়ে দেন, ক্লাসে কি করে দিচ্ছি ওই জিনিসটার ভিতরে ফোকাস করেন। বিষয়টা বুঝতে পারছি? দেখেন অ্যাডস ম্যানেজারের তিনটা পার্ট থাকে, একটা অ্যাডের তিনটা পার্ট থাকে। একটা অ্যাডের কয়টা পার্ট থাকে?
এই দেখেন প্রথমে কি লেখা আছে ক্যাম্পেইন, এরপরে কি লেখা আছে অ্যাড সেট, এরপরে কি লেখা আছে অ্যাডস। এখন কথা হচ্ছে কোনটা অ্যাড সেট, কোনটা ক্যাম্পেইন, কোনটা অ্যাড, এই তিনটা জিনিস আমাদের বুঝতে হবে। আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন রান করি, আমরা যখন কোনো একটা প্রজেক্টের ভিতরে কোনো একটা কারণে কোনো একটা উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করি, ওইটা আমরা বলি ক্যাম্পেইন। এটা বুঝতে পারছি? যেমন ধরেন লাইফ বয় আপনাদেরকে যেমন বিশ্ব হাত ধোয়া দিবসে লাইফ বয় তার সাবানের একটা ক্যাম্পেইন করে যে লাইফ বয় একদম 99% জীবাণু ধ্বংস করে। এটা যত জায়গাতে সরকারি যত জায়গাতে হাত ধোয়া অনুষ্ঠান হয় ওই জায়গাতে লাইফ বয়ের একটা অ্যাড চলে। এই যে তারা একটা ব্যানার দিয়ে রাখলো বা তাদের একটা কোনো একটা এক্সিকিউটিভ এসে কথাবার্তা বললো সচেতনতা রিলেটেড, এটা তাদের একটা ক্যাম্পেইন। ঠিক আছে, এই ক্যাম্পেইনের ভিতরে কি আছে, তাদের একটা কন্টেন্ট আছে। ঠিক আছে, ওই কন্টেন্টটারে আমরা বলতেছি কি কন্টেন্ট। তাদের একটা ডলার স্পেন্ডিং আছে, তারা একটা টাকা খরচ করতেছে। এই যে একটা এক্সিকিউটিভ আসলো, তার একটা পেমেন্ট দিতে হবে না? এরপরে ওনার কোন জায়গায় পাঠাইতেছে এটার একটা ইনফরমেশন থাকতে হবে না, আপনি ওই জায়গায় যাবেন। এরপর উনি কি ধরনের কথা বলবে ওই রকম একটা ফরম্যাট দিয়ে দিবে না লাইভ বয় থেকে, যে এই কথাগুলো আপনি বলবেন। এই যে পুরো বিষয়টা, এটা কোনটার আন্ডারে বলতেছে, এটা ক্যাম্পেইনের আন্ডারে বলতেছে। এটা পুরোটা সমন্বয় হচ্ছে একটা ক্যাম্পেইন। এটা বুঝতে পারতেছি? সবকিছু মিলে একটা ক্যাম্পেইন। আর আপনি এই যে কই যাবেন, কত ডলার আপনারা দেওয়া হবে বা কত টাকা আপনারা দেওয়া হবে, আপনার কোন কোন জায়গায় আপনি যাইতেছেন, কোন কোন জায়গায় আপনার প্লেসমেন্ট হবে, এই সব কিছু আমরা কোন জায়গায় করতেছি অ্যাড সেট লেভেলে। আর অ্যাড এর লেভেলে আমরা কি করি, আমার যে কন্টেন্টটা আছে, আমার মানুষ যে কন্টেন্টটা দেখবে, আমার বিজনেস সম্পর্কে মানুষ যে কন্টেন্টটা দেখবে, ওই কন্টেন্ট আমরা কোন জায়গায় রাখি, অ্যাড লেভেল। ঠিক আছে, এদিকে লেভেল বলি আমরা ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড লেভেল, মানে তিনটা লেভেল, একটা অ্যাডের তিনটা লেভেল বা একটা ক্যাম্পেইনের একটা ফেসবুক অ্যাডের তিনটা লেভেল। এটা বুঝতে পারছি? প্রতিটা জায়গায়, এটা নট অনলি ফেসবুক, আপনি যে কোনো জায়গাতে অ্যাড চালাতে যান আপনি এই জিনিস তিনটা পাবেন। জাস্ট এই জিনিসটা চেঞ্জ হবে, গুগল এর দ্বারা চেঞ্জ হবে, এটার নাম হবে কি জানি বলে গ্রুপ। ঠিক আছে, এটা বলে গ্রুপ সেট। তো এদিকে বলছে আমরা অ্যাড সেট, ওইদিকে আমরা বলি গ্রুপ। বুঝতে পারছি বিষয়টা? তো ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস লেভেল, এই তিনটা লেভেল যদি আপনি বুঝতে পারেন আপনার কোনো ধরনের ঝামেলা হবে না অ্যাড চালাইতে গেলে। এখন দেখেন আমাদের এদিকে আরো কোনো অনেকগুলো বিষয় আছে। এবি টেস্ট সম্পর্কে আপনার সবাই ধারণা আছে? আছে কি? এবি টেস্ট সম্পর্কে ধারণা নেই? আচ্ছা, এবি টেস্ট সম্পর্কে ধারণা না থাকে স্বাভাবিক। ধরেন আপনার কাছে এখন নতুন একটা ব্র্যান্ড আসছে বা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন, আর আপনি জানেন না যে আপনার প্রোডাক্টটা কিভাবে কাজ করবে বা কোন ধরনের কন্টেন্ট কাজ করবে, কোন ধরনের লেখা কাজ করবে। এখন আপনারে বলা হয়েছে ৩-৪টা কন্টেন্ট দিয়ে দিছে, আপনার ক্লায়েন্ট ৩-৪টা কন্টেন্ট দিয়ে দিছে, বলছে তোমার কাছে $10 দিলাম আমি, তুমি $10 দিয়ে চেক করো যে আমার কোন কন্টেন্টটা ভালো কাজ করতেছে। আপনি জাস্ট টেস্ট করতেছেন, মার্কেট টেস্টিং বলে এটা। ঠিক আছে, মার্কেটে আপনি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, ওই প্রোডাক্টটা চলবে কিনা ওই জিনিসটা টেস্ট করার জন্য আপনি এবি টেস্ট করবেন। মানে এ কাজ করতেছে না বি ভালো কাজ করতেছে, মানে সি কাজ ভালো কাজ করতেছে। আপনার এ বি মানে কি এ থাকবো বি থাকবো এরকম না, কিন্তু আপনি একাধিক ডিজাইন দেন কোনো সমস্যা নেই, কিন্তু কোনটা ভালো কাজ করতেছে, কোন ধরনের কন্টেন্ট ভালো কাজ করতেছে ওইটা চেক করার জন্য আমরা এ বি টেস্টটা করি। এটা বুঝতে পারছি? আর এই টেস্টটা আমরা তখনই করি যখন আমাদের ক্লায়েন্টের একটা মার্কেটিং বাজেট থাকে। বুঝতে পারছেন? ধরেন ওই মার্কেটিং ওই ক্লায়েন্টের আপনার ধরেন ১ কোটি টাকা মার্কেটিং বাজেট আছে, মানে সে ১ কোটি টাকা মার্কেটিং এর বাবদ রাখছে। তখন আমি টেস্ট করবো যে আমার কোন কন্টেন্টটা ভালো কাজ করতেছে। কিন্তু আপনার ক্লায়েন্টের এখন মার্কেটিং বাজারই নাই, তখন কি আপনি এবি টেস্ট করতে যাবেন? তখন আপনি ডাইরেক্ট কি করবেন, ডাইরেক্ট সেল সেট, কোনো কথা নেই। এবার দেখেন এদিকে কলাম আছে, কলামগুলা কি করে, এই যে দেখতেছেন এদিকে আমাদের কিছু নাম লেখা আছে, অফ অন, এরপরে কি লেখা আছে ক্যাম্পেইন, ডেলিভারি, অ্যাকশন, অ্যাট্রিবিউশন, রেজাল্ট, রিচ, ফ্রিকোয়েন্সি, কস্ট পার রেজাল্ট, বাজেট। এই বিষয়গুলা আপনাদের ভালো করে বুঝতে হবে। যদি না বুঝতে পারেন আলটিমেটলি আপনারা রিপোর্টিং ঠিক করে করতে পারবেন না। মানে অ্যাড চালাতে পারবেন ঠিক আছে, কিন্তু রিপোর্টিং করতে পারবেন না। অ্যাড চালানোর পরে অ্যাড শেষ যখন হয় তখন আমাদের রিপোর্টিং করতে হয় যে আপনার অ্যাডের এই অবস্থা, রিচ হয়েছে এত, ইমপ্রেশন হয়েছে এত, ফ্রিকোয়েন্সি ছিল এত, বাজেটিং ছিল এত, কস্ট পার রেজাল্ট ছিল এত, এরকম করে করে আপনার একটা রিপোর্টিং দিতে হইতে পারে। এমন না যে দিতে হবেই, যদি ক্লায়েন্ট চায় সেক্ষেত্রে দিতে হয়। এবার বুঝেন, আসেন আমরা একটু দেখি ক্যাম্পেইন জিনিসটা তো বুঝতে পারছেন, মানে আমরা যে ক্যাম্পেইনটা চালাইছি বা অ্যাডটা চালাইছি ওই অ্যাডটারে আমরা বলতেছি ক্যাম্পেইন। ঠিক আছে, এরপরে ডেলিভারি, ডেলিভারির বিষয়টা কি, ডেলিভারি এদিকে 4 রকমের হয়। একটা হচ্ছে আপনি 4 রকম না 5 রকমের হয়। একটা হচ্ছে আপনি অ্যাড দিছেন, মাত্র আমি অ্যাডটা দিছি, অ্যাড দেওয়ার পরে আমার এটা রিভিউতে যায়, ইন রিভিউ লেখা ওঠে। তারপরে যদি এটা মনে হয় যে এটা লার্নিং করানো দরকার, মানে ওয়েবসাইট ফেসবুক এটা সম্পর্কে এতটা অবগত না, ওর অডিয়েন্স কেমন হবে সে জানে না, ওইটা যায় লার্নিং মোডে। ঠিক আছে, এরপরে লার্নিং মোড থেকে যায় এটা প্রিপেয়ারিং মোডে। বুঝতে পারছেন? প্রিপেয়ারিং মোড থেকে এটা যায় অ্যাক্টিভ মোডে।
অ্যাক্টিভ যখন হয় তখন মানুষের কাছে রিচ করা শুরু করে। ওই যে গতকালকে আমরা বলছি না যে 500 জনের রিচ করা পর্যন্ত এটা কন্টেন্টটা কেমন, কন্টেন্ট কোয়ালিটি কেমন, এটা স্কোরিং করে। ওই 500 জনের রিচ করে অ্যাক্টিভ হওয়ার পর। আর অ্যাক্টিভ হইতে কত সময় লাগে? 15 মিনিট থেকে আপনার 24 ঘন্টা পর্যন্ত আপনার অ্যাক্টিভ হইতে সময় লাগতে পারে। এটা ফেসবুকের মানে নাজিল হওয়া কথা, এটা আমার বানানো কোনো কথা না। এটা বুঝতে পারছি। অ্যাকশন, অ্যাকশন হচ্ছে এইখানে আপনার যে অ্যাডগুলো চলতেছে এই অ্যাডগুলোতে আপনার কোনো ধরনের ফেসবুক থেকে রিকমেন্ডেশন আছে কিনা। ফেসবুকের যদি মনে হয় যে এই অ্যাডগুলোতে আপনার কোনো রিকমেন্ডেশন দেওয়া দরকার ফেসবুকের পক্ষ থেকে, যে এটার সিপিসি বাইরে গেছে, এটা তুমি একটু অপটিমাইজ করো, তুমি এই অ্যাডটা অনেক বেশি চালায় ফেলছো, তুমি অ্যাডটা অফ করো, এরকম অনেকগুলো ইনস্ট্রাকশন ফেসবুক আমাদেরকে দেয়। তো এই ইনস্ট্রাকশনগুলো আমরা অ্যাকশনের ভিতরে পাই। এটা বুঝতে পারছি। এরপর হচ্ছে অ্যাট্রিবিউশন। অ্যাট্রিবিউশন বিষয়টা হচ্ছে যে আপনার পার উইকে আপনার কত পরিমাণ আপনার ক্লিক করতেছে, বা আপনি এই যে অ্যাডটা চালাইতেছেন এই অ্যাডের হিসাবটা আপনি কত দিনের ভিতরে করতেছেন, এই বিষয়টা ওনারা জানতে চায়। এটা বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতেছেন? গুগল আজকে এরকম করতেছে কেন? রেজাল্ট, ধরেন আপনি এখন একটা অ্যাড চালাইতেছেন, এখন এড এর কি পরিমাণ রেজাল্ট আসতেছে, ধরেন আপনি এঙ্গেজমেন্ট চালাচ্ছেন, লাইক ফলো শেয়ারের জন্য চালাচ্ছেন, এখন কয়টা লাইক আসছে কয়টা ফলো আসছে এই জিনিসটা জানতে হবে। আপনি পেজ লাইক চালাচ্ছেন, কয়টা পেজ লাইক আসছে এটা জানতে হবে। আপনি ধরেন সেলস এড চালাচ্ছেন, কয়টা মেসেজ আসছে এটা জানতে হবে না? এদিকে দেখেন আমার এদিকে কি আছে, পেজ লাইক আছে, পেজ লাইক ক্যাম্পেইন, এদিকে 99টা পেজ লাইক আসছে। এরপরে ধরেন এই যে পেজটা, এই পেজ আছে এটাতে 30টা মেসেজ আসছে, হ্যাঁ এটা আপনি দেখে নেন, 30টা মেসেজ এসেছে। এটা ওনার অ্যাড, এটা আমার অ্যাড না। তো এরপরে দেখেন এদিকে আছে আরেকটা আছে, এটা অ্যাওয়ারনেস অ্যাড। অ্যাওয়ারনেস অ্যাড এর ভিতরে আমরা কতজন পেজ লাইক, কতটা পোস্ট ইয়ে হয়েছে, পোস্ট এঙ্গেজমেন্ট 4161 জন। এখন ক্লায়েন্ট যদি আপনারা জিজ্ঞেস করে যে গত 24 ঘন্টায় আমার কতগুলো এঙ্গেজমেন্ট হয়েছে বা কত এত ডলারে আপনার কতগুলো এঙ্গেজমেন্ট হয়েছে, তখন আপনার এই জায়গা থেকে দেখে বলতে হবে। এটা বুঝতে পারছি। এরপরে আসেন ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বিষয়টা কি? একটা মানুষকে একটা অ্যাড কতবার করে দেখা যাচ্ছে ফেসবুক, এটার আমরা বলি ফ্রিকোয়েন্সি। এটা বুঝতে পারছেন? ফ্রিকোয়েন্সি মানে আপনারে একটা অ্যাড কতবার দেখাইছে। ধরেন ঘরের বাজার ডট কম, ঠিক আছে, আপনি ঘরের বাজার ডট কম অনেক বেশি ফলো করেন, তো এখন ঘরের বাজার ডট কমে এখন একটা অ্যাড চালাইতেছে, ধরেন ওরা খাঁটি সরিষার তেলের একটা অ্যাড চালাইতেছে, হ্যাঁ, এখন একটা সরিষার তেলের অ্যাড আপনারে কতবার দেখা যাচ্ছে, একটা মানুষের একটা অ্যাড কতবার দেখা যাচ্ছে। একটা ফেসবুকের স্ট্যাটিস্টিক অনুযায়ী ফেসবুক অ্যাড যদি আপনি একটা মানুষের 7 বার দেখাইতে পারেন, বা যে কোনো অ্যাড আপনি যদি একটা মানুষের 7 বার দেখাইতে পারেন, অষ্টমবারের সময় মানে 80% চান্স থাকে সে আপনার প্রোডাক্টটা কিনে নেবে। এটা সাইকোলজিক্যাল একটা কথাবার্তা বললাম, ঠিক আছে। একটা মানুষ যদি আপনি 7 বার অ্যাড দেখান, মানে 7 বার রিটার্গেটিং করতে পারেন, অষ্টমবারের সময় সে ওই প্রোডাক্টটা কেনার সিদ্ধান্ত গ্রহণ করে। এটা বুঝতে পারছি। মানে কিনা ফেলার চান্স 90%। তো ওই ক্ষেত্রে আমরা এই ফ্রিকোয়েন্সিটা দরকার হয় যে আমার অ্যাডটা কতবার দেখতেছে মানুষ। এখন ধরেন এই অ্যাডটাই আপনি কোনো একটা অ্যাড আপনি অতিরিক্ত দেখতেছে, মানে 5 বার 7 বার 10 বার করে দেখা যাচ্ছে, এটা কোন সময় একটা অ্যাড দেখবেন যে 3-4 বারের উপরে দেখা যাচ্ছে একটা মানুষটা, তখন আপনি বুঝবেন যে আপনি যে অডিয়েন্স টার্গেটিংটা করছেন, মানে ফেসবুকে যে অডিয়েন্স টার্গেটিং করছেন ওই অডিয়েন্স টার্গেটিং এ গাপ্লাস, মানে আপনি খুব নিশ একটা টার্গেট করছেন। অডিয়েন্স সবসময় ব্রড টার্গেটিং করতে হয়, ব্রড মানে বড় করে টার্গেটিং করতে হয়। এটা বুঝতে পারছেন? যাতে ফেসবুক রিসার্চ করতে পারে আপনার কোন ক্লায়েন্ট আপনার কাছে আসতে পারে, বা কোন ধরনের ক্লায়েন্ট আপনার থেকে প্রোডাক্টটা কিনতে পারে। আমার কথা কি বুঝতেছেন না একটু কঠিন হয়ে যেতেছে? যদি কঠিন হয় কোন, আমি সহজ করে দিতেছি। শিওর তো? দেখেন যদি মাথার উপর দেওয়া যায় আমার বললেন, কারণ এই বিষয়টি বুঝতে হবে, নাহলে কাজ করতে পারবেন না সামনে গিয়ে। আপনি যখন ক্লায়েন্ট বা আপনি যখন টার্গেটিং করবেন, টার্গেটিং সবসময় ফেসবুকের রিকমেন্ডেশন হচ্ছে ব্রড করে রাখা, মানে একটু ফেসবুকটা স্পেস দিয়ে রাখা, যে তুমি দেখো আমার এই তোমার আমি মার্কেটটা তোমার আমি অ্যাডটা দিলাম, তুমি দেখো যে কোন ধরনের মানুষ আমার প্রোডাক্টটা কিনতে পারে, বা আমার প্রোডাক্ট আমার যে কন্টেন্ট আছে কন্টেন্টটা পছন্দ করে। এটা বুঝতে পারছেন? আপনার কিন্তু মুড উইথিন সেকেন্ড চেঞ্জ হয়। ধরেন আমি জীবনে বই পড়ি নাই, ঠিক আছে, আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি জীবনে বই পড়ি নাই, গত পরশুদিন আমার একটা বই পছন্দ হয়েছে, বইয়ের নাম হচ্ছে কন্টেন্ট পিডিয়া, মানে কন্টেন্ট রিলেটেড একটা বই। তো আমি ওই বই ডাইনে বামে দেখি নাই, আমি ডাইরেক্ট যাই কিনছি, কারণ যিনি যার বইটা আমি ওনারে চিনি আগে থেকে, ঠিক আছে। তো ওনার বই আমি 2 সেকেন্ডও সময় নিয়ে নেই, আমি দেখছি অ্যাডটা দেখছি, ক্লিক করছি, ক্লিক করে যাই সেটা জাস্ট পারচেজ করে বাইরে গেছে ওয়েবসাইট থেকে। মানে আমি সর্বোচ্চ 5 মিনিট নিছি বইটা কিনতে। কিন্তু এই বইটা কেনার পরে আমার কিন্তু ওই বই কেনার আগ পর্যন্ত আমার বইয়ের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না, কিন্তু বইটা কেনার পরে কিন্তু আমার ইন্টারেস্ট গ্রো করছে যে এই বইটা কেমন। এখন ফেসবুক আমার কি করতেছে, ফেসবুক আমার রীতিমতো এই রিলেটেড বিজনেস রিলেটেড যত বই আছে না, যত পিডিএফ বই আছে সবগুলোর অ্যাড আমার দেখা যাচ্ছে। এখন চিন্তা করেন
এখন ওই ব্যক্তি যদি আমার টার্গেট না করতো, ওর যদি ব্রড অডিয়েন্স না রাখতো, সে কি আমারে পাইতো? কারণ আমি তো বই ইন্টারেস্টেড না, আমি তো ফেসবুকে কোনো সময় বই লেখা সার্চ করি না। সে ব্রড টার্গেটিং করছে, আমারে পাইছে ফেসবুক, আমি বইটা কিনছি, আমার এখন অন্য বইগুলো দেখানো শুরু করছে। আমার কথাটা কি বুঝতেছেন ফেসবুক কিভাবে কাজ করতেছে? মানে ফেসবুকের অ্যালগরিদমটা বুঝতেছেন কিনা? আমি তো আসলে অ্যালগরিদমের উপরে কথা বলতেছি এখন। মানে আমি কোনো সময় বই কিনি না, অনলাইন থেকে বই কিনি না, কিন্তু উনি আমার বইটা দেখাইছে, আমি বইটা কিনছি, এখন অন্য বিজনেস রিলেটেড বই আমার দেখাইতেছে। তো আপনি যখন ধরেন কোনো একটা প্রোডাক্ট নিছেন, ওই প্রোডাক্টটা ওনার পছন্দ না, ধরেন বা স্যারের পছন্দ না, আপনি যে প্রোডাক্টটা অ্যাড চালাইছেন এটা স্যারের পছন্দ না, কিন্তু স্যারের কোনো না কোনো কারণে এই প্রোডাক্টটা প্রয়োজন, হয়তো স্যারের পছন্দ না কিন্তু স্যারের ফ্যামিলি মেম্বার কারোর প্রয়োজন, কিন্তু উনি এটা কিনবে না, উনি এটা অর্ডার করবে না, তখন কিন্তু উনি একটা মানে পটেনশিয়াল কাস্টমার হয়ে যাবে। তো পটেনশিয়াল কাস্টমার হলে কি হলো, ওনার পরবর্তী সময় ওই অ্যাডগুলো দেখাইতে পারলো। ঠিক আছে, যদি এমন কোনো প্রোডাক্ট হয় যেটা বারবার ইউজ করতে হয়, বারবার কিনতে হয়, তখন কিন্তু স্যারের কাছে বারবারই অ্যাডটা যাবে, আপনি বারবারই টার্গেট করতে পারবেন ওনার। আমার কথাটা কি বুঝতে পারতেছেন? তো এই যে ওনার বারবার আপনি দেখাইতেছেন, এই বারবার দেখানোর বিষয়টা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে একটা অ্যাড আপনি কতবার দেখাইতেছেন, যেটা বুঝতে পারছি? কোনো ডাউট আছে? ফ্রিকোয়েন্সি আপনি নির্ণয় করবেন কিভাবে? এদিকে না আমরা দেখতেছি 1.20, 1.20 মানে ধরে নিয়েছি আমরা দুইবার দেখাইছি একটা মানুষের অ্যাড। ঠিক আছে, এটা কেমনে ডিসাইড করে? এটা হচ্ছে আপনার টোটাল রিচ ডিভাইডেড বাই আপনার টোটাল ইমপ্রেশন, বা আপনার টোটাল ইমপ্রেশন বাই টোটাল রিচ। বুঝতে পারছি? ধরেন আপনার ইমপ্রেশন আছে 1000, আপনার আপনার রিচ আছে 1000, আপনার ইমপ্রেশন আছে 2200, এখন 2200 ডিভাইডেড বাই 1000 যত আসতেছে আপনার স্কোর, মানে রেজাল্ট যেটা বাইতেছে এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি। বিষয়টা ক্লিয়ার? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? কস্ট পার রেজাল্ট, কস্ট পার রেজাল্ট এই ওয়ার্ডটা থেকে আপনার বুঝতেছেন মানে আমার একটা রেজাল্ট আনতে কত টাকা খরচ হইতেছে। মানে আপনি ধরেন এই মোবাইলটা সেল করতেছেন, এই মোবাইলের জন্য অ্যাড চালাইছেন, কারণ এই মোবাইলটা সেল করার জন্য আপনার কত টাকা খরচ হইতেছে, এইটা হচ্ছে কস্ট পার রেজাল্ট। মানে এটা কিন্তু রেজাল্ট, আপনি একটা সেল করতেছেন একটা রেজাল্ট। বা এরকম হতে পারে আপনি একটা এনগেজমেন্ট অ্যাড চালাইছেন, একটা লাইক আনছেন, আপনি একটা লাইকের জন্য আপনার কত টাকা খরচ হয়েছে, কত ডলার স্পেন্ড হয়েছে বা কত সেন্ট স্পেন্ড হয়েছে, এটা হচ্ছে আমার কস্ট পার রেজাল্ট। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? বাজেট, আপনি কত টাকা দিতেছেন, আপনি কত টাকা দিতেছেন এই অ্যাডের পিছনে, আপনি কত টাকা খরচ করতেছেন, এটা হচ্ছে আপনার বাজেট। আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলি তখন আমরা কি বলি, আপনার অ্যাড বাজেট কত, মানে আপনি কত ডলার স্পেন্ড করবেন। এটা বুঝতে পারছি? বাজেট তো অবশ্যই সবাই বুঝেন, রিচ সবাই বুঝতেছেন, ফ্রিকোয়েন্সি বুঝছেন, অ্যান্ড অ্যামাউন্ট স্পেন্ড, অ্যামাউন্ট স্পেন্ডটা কি, আপনার কত ডলার ইতিপূর্বে স্পেন্ড হয়েছে। বাজেট হচ্ছে ধরেন আপনি $5, আপনি 5 দিন $5 স্পেন্ড করবেন, এটা হচ্ছে আপনার বাজেটিং। আর আজকে পর্যন্ত ওই $5 ভিতরে ধরেন আজকে 3 নাম্বার দিন, এই 3 নাম্বার দিনে আপনার আজকে পর্যন্ত কত ডলার স্পেন্ড হয়েছে, ওইটা আমরা বলতেছি কি অ্যামাউন্ট স্পেন্ড, মানে আপনার কত ডলার স্পেন্ড হয়েছে। আপনার বাজেটিং আসছিল কত, ডেইলি বাজেটিং $1 আসছিল, ঠিক আছে, পার ডে $1, আপনার টোটাল কত ডলার বাজেটিং হয়েছে মানে স্পেন্ড হয়েছে $2.33, মানে আপনার 2 দিন প্লাস অ্যাড চলছে। এটা বুঝতে পারছি? কঠিন লাগতেছে বেশি? আমার কি লেগে আছে ওই জায়গাটাতে একটু কঠিন কঠিন মনে নিতেছে আর গেছে, কঠিন লাগতেছে? লাগলে বলেন কোন জায়গায় কঠিন লাগতেছে, কোন জায়গাটা বলেন। অ্যামাউন্ট স্পেন্ড, অ্যামাউন্ট স্পেন্ডটা আপনি বুঝেন। ধরেন আপনারা আমি বলছি যে ভাই আপনি অ্যাড চালান $5 5 দিন, ঠিক আছে, এখন $5 5 দিন মানে একদিনে কত ডলার আমার, একদিনে $1। ফেসবুকে কিন্তু আমরা একদিনে $1 নিচে অ্যাড চালাতে পারি না, মানে একদিনে আপনার $1 স্পেন্ড করতেই হবে। আর আপনি যদি মাসে 30 দিন চালান তাহলে আপনার সর্বনিম্ন মানে $30 অ্যাড চালাইতেই হবে। বিষয় ক্লিয়ার? এখন আপনারে বলা হয়েছে $5 5 দিন চালান, তো $5 5 দিন আপনার এখন কত ডলার স্পেন্ড হয়েছে, আজকে আপনার 3 নাম্বার দিন, আপনি আরো 3 দিন আগে এটা চালাইছেন, আজকে আপনার 3 নাম্বার দিন, এখন আপনার আমি জিজ্ঞেস করছি ভাই আপনার কত ডলার স্পেন্ড হয়েছে, আপনার আমি $5 বাজেটিং দিয়েছি, আপনি কত ডলার স্পেন্ড করছেন বা অ্যাড কত ডলার চলছে, তখন আপনি কত টাকা বলবেন, 3 দিনের যত টাকা খরচ হয়েছে অত টাকা বলবেন না, নাকি বলবেন $5? 3 দিনে যত টাকা খরচ হয়েছে ওইটা তো বলবেন, ওই যে টাকাটা বলবেন ওইটাকে আমরা বলি অ্যামাউন্ট স্পেন্ড। বেটা বুঝতে পারছি? কোনো ডাউট আছে? একদম ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন, এই বিষয়গুলো যদি না বুঝেন আসলে ভিতরে যে আমি বুঝে তেমন একটা কিছু ফায়দা হবে না। ইমপ্রেশন,
ইমপ্রেশন বিষয়টা কি, ধরেন আপনারে আমি আমি একটা অ্যাড চালাইছি, আপনি জাস্ট এটা ভিউ করছেন, মানে আপনার সামনে জাস্ট গেছে, আপনার যে ফিডটা আছে ফিডটার ভিতরে জাস্ট অ্যাডটা গেছে, এই অ্যাডটা গেছে আপনি একটু দেখছেন 2-3 মিলি সেকেন্ড দেখছেন, এটা একটা ইমপ্রেশন। বুঝতে পারছি? রিচ হচ্ছে কি, রিচ হচ্ছে আপনার কাছে পৌঁছাইছে, আর ইমপ্রেশন কি আপনি এটা একটু দেখছেন। ক্লিয়ার বিষয়টা? ইমপ্রেশনের হিসাব কিন্তু আমাদের গত ক্লাসে বলছি আমরা ফেসবুক টাকা কাটি কোন হিসাবে, দুইটা হিসাবে টাকা কাটে, একটা হচ্ছে ইমপ্রেশন বেসিস আর হচ্ছে ক্লিক বেসিস, মানে হয় ক্লিক করলে টাকা কাটবে না ইমপ্রেশন করলে টাকা কাটবে। কারণ আপনি একটু চিন্তা করেন, ইমপ্রেশন গেইন করা কিন্তু কোনো ব্যাপার না, আমি কিন্তু দুইটা জিনিস একলগে বুঝাচ্ছি, সিপিএম যেটা আছে আর ইমপ্রেশন দুইটা একই জিনিস, কস্ট পার 1000 ইমপ্রেশন, এই যে বিষয়টা আছে আর ইমপ্রেশন, এই দুইটা জিনিস একসাথে বুঝতে হয়, একটু বোঝার চেষ্টা করেন। ইমপ্রেশন কি আপনার সামনে কতবার অ্যাডটা গেছে বা কতবার মানে 1000 মানুষের রিচ করছে, ওই 1000 মানুষের কতবার অ্যাডটা দেখাইছে, ওইটা হচ্ছে আমার ইমপ্রেশন। ঠিক আছে, মনে করেন দুইবার করে দেখাইছে, এটা হচ্ছে ইমপ্রেশন। ঠিক আছে, এখন ইমপ্রেশন যে হইলো 1000 মানুষের 2000 ইমপ্রেশন হয়েছে, 1000 মানুষের কাছে 2000 ইমপ্রেশন হয়েছে। এখন আপনি একটু চিন্তা করেন, আপনার যদি পার ইমপ্রেশন টাকা কাটে, মানে ডলার স্পেন্ড করে, আপনার কতগুলো ডলার স্পেন্ড হবে, মানে পার ডলার মানে প্রতি ইমপ্রেশনে যদি আপনার ডলার কাটে, অনেক টাকা খরচ হইতেছে না? এই কারণে এইসব বড় বড় কোম্পানিরা কি করে, এই ইমপ্রেশনটা কাউন্ট করে হাজারে, মানে হাজার যদি কাউন্ট, হাজার ইমপ্রেশন যদি হয় তাহলে আপনার স্পেন্ড হবে ডলার। যতক্ষণ আপনার হাজার ইমপ্রেশন হিসাব হইতেছে না, মানে হাজার জন দেখতেছে না, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ডলার কাটাকাটি নেই। আমার কথা বুঝতেছেন? মানে 1000 ইমপ্রেশন হয়েছে আপনার ডলার কাটা শুরু হয়ে গেছে, 2000 ইমপ্রেশন হয়েছে ডলার কাটা শুরু হয়ে গেছে, 3000 ইমপ্রেশন হয়েছে ডলার কাটা শুরু হয়ে গেছে। যদি 1000 এর নিচে আছে আপনার ইমপ্রেশন বেসিস কোনো ডলার কাটবে না। বিষয়টা বুঝতে পারছেন? আপনার কোনো ধরনের ডলার কাটা শুরু হবে না। আমার কথা বুঝতেছেন তো? না বুঝতে বললেন কিন্তু, এই জিনিসগুলো বুঝতে হবে। ইমপ্রেশন কি বেসিসে কাটে? 1000 যখন ইমপ্রেশন হবে, আপনার অ্যাডের ভিতরে যখন 1000 ইমপ্রেশন হবে তখন এটা সিপিএম কাউন্ট করা শুরু করবে। এটা সিপিএম লেখা আছে, কস্ট পার 1000 ইমপ্রেশন, মানে আপনার যখন 1000 ইমপ্রেশন হবে তখন আপনার কস্ট কাটিং শুরু হবে। তো আপনার এদিকে দেখেন কস্ট কাটিং 1000 আমার কত কত কাটছে, 70 সেন্ট কাটছে। এটা কোন অ্যাড? ওই যে একটা ড্রেসের কালেকশন, ড্রেস কালেকশনের অ্যাডের ভিতরে 1000 ইমপ্রেশনে 70 সেন্ট করে কাটতেছে। এটা বুঝতে পারছি? একদম ক্লিয়ার? লিঙ্ক ক্লিক, লিঙ্ক ক্লিক বিষয়টা কি, ধরেন আমরা অনেক সময় লিড ফর্ম ফিল আপ করাই না, বিভিন্ন ধরনের লিডে ক্লিক করে, বা আমরা যে মেসেজ বাটন দেই, মেসেজ সেন্ড মেসেজ বাটন দেই, ওই সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে, তো কতজন ক্লিক করছে এদিকে, এই জিনিসটা তারা এদিকে দেখে, বা আমার অ্যাডের উপরে কতজন ক্লিক করে আমার পেজে গেছে বা আমার ওয়েবসাইটে গেছে, ওই জিনিসটা এদিকে দেখায়। বিষয়টা ক্লিয়ার? এরপরে কস্ট পার লিঙ্ক ক্লিকস, আপনার যে লিঙ্কে ক্লিক করলো, একটা হচ্ছে অ্যাড দেখাইছে, একটা হচ্ছে ইমপ্রেশন দেখাইছে, ইমপ্রেশন করাইছে, এটার জন্য একটা অ্যাড টাকা কাটলো, কিন্তু আপনার লিঙ্কে যে ক্লিক করলো, এই লিঙ্কের জন্য একটা টাকা কাটবে না তারা? এই যে লিঙ্কের ভিতরে ক্লিক করলো, বাটনটার ভিতরে ক্লিক করলো, এই বাটনের জন্য কত টাকা কাটছে, এই জিনিসটা এদিকে দেখাই দিবে। ঠিক আছে, সিটিআর, ক্লিক থ্রু রেট, মানে আপনার সিটিআর কত, আপনার এই যে বাটনটা দিলেন, আপনি যে বাটনটা দিকে দিলেন, বাটনের ভিতরে কতজন ক্লিক করতেছে বা কত পার্সেন্ট ক্লিক করছে, আপনার যত অ্যাড দেখছেন তার মধ্যে কত পার্সেন্ট মানুষ ক্লিক করতেছে, এই পার্সেন্টেজটা আপনি এদিকে দেখতে পাচ্ছেন, কত পার্সেন্ট ক্লিক করতেছে। এই অ্যাডের ক্ষেত্রে 2.48% ক্লিক করতেছে, একটা সেলস এর ক্ষেত্রে 2.8% মোটামুটি ভালো ক্লিক। ঠিক আছে, কারণ আপনি যখন সেলস ফানেল বুঝবেন তখন দেখবেন যে আপনার সেলস ফানেল লাস্ট স্টেজে আসে একজন আর দুইজন, মানে 100 জন যদি আপনি অ্যাড দেখান, শেষ পর্যন্ত সেল হবে আপনার কাছে একজন আর দুইজনের কাছে। এটা বুঝতে পারছেন? ওই জায়গাতে 2% এটা খারাপ কিছু না, কিন্তু আমরা চেষ্টা করি এটা আরো বাড়াই নাও। আপনি যত বেশি অ্যাড চালাবেন, যত বেশি আপনার ব্র্যান্ডারে চেনা শুরু করবে মানুষ, আপনার ক্লিক থ্রু রেট সিটিআর তত বেশি বাড়বে। সিটিআর যত বেশি বাড়বে আপনার সেলস এর পরিমাণ তত বেশি বাড়বে। বিষয়টা বুঝাতে পারছি? এদিকে আমি যত কিছু বলতেছি সবকিছু রিলেটেড টু আপনার সেলস। আপনি যদি এদিকে কোনো একটা জিনিস বাদ দেন, আপনার সেলসে হ্যাম্পার হয়ে যাবে। এটা বুঝাতে পারছি? বেশি কঠিন মনে হইতেছে? কঠিন মনে হওয়ার কিছু নেই, একদম ইজি একটা জিনিস এগুলো। এবার আসেন, কোথায় ছিলাম? সিটিআর। ক্লিক অল বাদ দেন, এটা জানার দরকার নাই। সিটিআর, সিটিআরও দেখাইছি। সিপিসি, কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক বিষয়টা কি, আপনার যে ক্লিক করলো, আপনার যে বাটনটা দিচ্ছেন, ওই বাটনে ধরেন লিড ফর্ম ফিল আপ করবেন, আপনি আপনি একটা লিড ফর্ম, আপনি একটা বিটিও বিজনেস, আপনি রিয়েল এস্টেট বিজনেস করেন, এখন আপনি একটা লিড ফর্ম ফিল আপ করাবেন, ওই লিড ফর্মের জন্য একটা বাটনে ক্লিক করতে হবে, ধরেন ফিল আপ ফর্ম এরকম টাইপ একটা, বা সাইন আপ বাটন আছে, সাইন আপ বাটনে ক্লিক করবেন।
ওই সাইন আপ বাটনে ক্লিক করার জন্য আপনার কত ডলার স্পেন্ড হইতেছে বা কত সেন্ট স্পেন্ড হইতেছে ওই জিনিসটা আপনার এই জায়গাতে দেখাবে। বিষয়টা ক্লিয়ার? এখন একটা জিনিস বলেন, আপনার কি এই সবকিছু দরকার আছে? আপনার এই যে কলামগুলো এদিকে যতগুলো দেখতেছেন এই সবগুলো কলাম কি আপনার দরকার আছে? এই সবগুলো কলাম কিন্তু আপনার দরকার নাই। এখন ধরেন আপনি কোনো একটা ক্লদিং বিজনেসের সাথে কাজ করেন, ক্লদিং বিজনেসের সাথে ক্লাস করেন, ঠিক আছে? এই ক্লদিং বিজনেসের সাথে কাজ করতে গেলে কিন্তু আপনার ওই যে আপনার ইয়ে কত হইতাছে, ক্লিক থ্রু রেট, আপনার সিপিসি লাগবে, এরপর হচ্ছে আপনার কতগুলো বাটন ক্লিক হইলো না হইলো, ওইটা যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার লাগবে। যদি আপনি এমনি মেসেঞ্জারে নিয়ে আসতেছেন তখন সেক্ষেত্রে আপনার দরকার নেই। এটা বুঝতে পারছেন? যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনার প্রতিটা জিনিসই দরকার এদিক, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনার সবকিছু দরকার নেই। তখন আপনি কি করবেন, এই যে কলামে যাবেন, কলামে গিয়ে নিজের মতো সুন্দর করে আপনার কোন কোন কলাম দরকার আছে ওই কলামগুলো এদিক থেকে সুন্দর করে সাজাই নেবেন। এদিকে কিছু প্রি বিল্ড করা আছে, প্রি বিল্ড কিছু কলাম করা আছে, আর যদি মনে করেন যে আপনার কিছু করা দরকার, আরো কিছু করা দরকার, তখন আপনি এদিকে সুন্দর করে সাজাই নেবেন। এই ব্রেকডাউনে ক্লিক করলে দেখবেন যে সুন্দর করে আপনার জিনিসপত্রগুলো আসতেছে, ডেমোগ্রাফি, জিওগ্রাফি, ডেলিভারি, অ্যাকশন, টাইম সবকিছু অনুযায়ী আপনি এদিকে সাজাই নিতে পারবেন বিষয়গুলো। এরপর ধরেন আপনি রিপোর্ট বাইর করবেন, আপনার পুরো এই অ্যাডস ম্যানেজারের রিপোর্ট বাইর করবেন, তখন এদিক থেকে আপনি রিপোর্টটা বাইর করতে পারবেন। ওই রিপোর্ট কেমন বাইর করবেন এগুলো যখন আপনার অ্যাড চালানো শিক্ষা যাবো তখন ওই সব বিষয়গুলো জানবো। এক্সপোর্টে গেলে আপনি এক্সপোর্ট করতে পারবেন, সিএসবি তে আপনি ওই যে দেন পুরো অ্যাডস ম্যানেজারের এক্সপোর্ট হওয়া শুরু করছে, দরকার নেই। এখন আরেকটা জিনিস বলে দিই অ্যাডস ম্যানেজার সম্পর্কে। ধরেন আপনার একটা ক্লায়েন্ট আছে যে মাসে ধরেন $1000 স্পেন্ড করে, ঠিক আছে? সে মাসে $1000 স্পেন্ড করে, তার জন্য কি আপনি এরকম বড় লোক অ্যাডস ম্যানেজার ইউজ করবেন? আমার এদিকে দেখেন কতগুলো অ্যাড চলতেছে, মানে এই মানে কোনো হিসাব নাই, মানে যে যে অ্যাড চালাইছে তার এই ম্যানেজার থেকে অ্যাড চালাই দিতেছে, মানে সে বলতেছে অ্যাড চালান, আমি অ্যাড ম্যানেজার থেকে অ্যাড চালাইতেছি। কিন্তু ফেসবুকের রিকমেন্ডেশন হচ্ছে একটা অ্যাড ম্যানেজার থেকে আপনি একটা বিজনেসের অ্যাড চালান। আমার কথা বুঝছেন? মানে একটা অ্যাডস ম্যানেজার একটা কোম্পানির জন্য রাখেন। আমার কথা বুঝছেন? ধরেন আপনার কোম্পানির নাম কি, আপনারা বিজনেস পেজের নাম কি করছেন? মার্কেটিং সলিউশন। ধরেন মার্কেটিং সলিউশনের জন্য যে অ্যাড ম্যানেজারটা খুলবেন ওইটার ভিতরে শুধু মার্কেটিং সলিউশনে অ্যাড চালাবেন। এতে কি হবে? এতে হচ্ছে আপনার যে টার্গেট অডিয়েন্স গুলো আছে না, বা অডিয়েন্সের যে বিহেভিয়ার গুলো আছে, তার যে ডেমোগ্রাফিটা আছে, তার যে ইন্টারেস্টটা আছে, অ্যাডস ম্যানেজার খুব সুন্দরভাবে সাজায় রাখতে পারবে। কিন্তু আপনার মার্কেটিং সলিউশনের ভিতরে আপনি চালাইতেছেন কাপড়ের অ্যাড, এটার ভিতরে চালাইছেন B2B অ্যাড, এটার ভিতরে চালাইছেন B2C অ্যাড, এটার ভিতরে G2C অ্যাড, সব এর ভিতরে চালাইছেন, তখন কি হইতেছে? সে সব ধরনের ডাটা এর ভিতরে কালেক্ট করা শুরু করে। অ্যাড ম্যানেজার কিন্তু ডাটা সংগ্রহ করে, অ্যাড ম্যানেজার ওই ইভেন্ট ম্যানেজারের ভিতরে ডাটাগুলো সংগ্রহ করে রাখে। দেখবেন আপনার প্রথম অ্যাডটা যদি খারাপ চলে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অ্যাড রান করা ভালো কাজ করা শুরু করে। কেন কাজ করা শুরু করে? কারণ আপনার প্রথম অ্যাডটা জাস্ট লার্নিং করছে, আপনার পেজটা কেমন ওইটা লার্ন করছে, ওটার ভিতরে কি ধরনের অ্যাড মানে মানুষে আনা যায়, তারা কি ধরনের সার্ভিস চায় আপনার কাছে ওইটা বুঝে, বা আপনি কি ধরনের সার্ভিস দেয় ওইটা বুঝে, বুঝার পরে 3 নাম্বার 4 নাম্বার অ্যাড যেগুলো চালান ওইগুলো খুব ভালো কাজ করা শুরু করে। আমার কথাটা বুঝতে পারছেন? তো যখন কাজ করবেন, যদি এরকম ক্লায়েন্ট হয় যে সে ধরেন $100 করে, তার জন্য আলাদা একটা অ্যাডস ম্যানেজার রাখবেন, তখন তার রিপোর্টিংটা অনেক সুন্দর করে করতে পারবেন। আপনার আমি যদি এদিক থেকে রিপোর্টিং করি কাউকে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমি তার দইরা খুঁজে বাইর করতে হবে যে তার কত কি হয়েছে, এটা পরে আলাদা একটা শিটের ভিতরে উঠাইতে হবে। কিন্তু আপনি ধরেন একটা অ্যাডস ম্যানেজারের ভিতরে একজনেরই ক্লায়েন্টের কাজ করছেন, জাস্ট এদিক থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, পুরো অ্যাডস ম্যানেজারের মতো রিপোর্ট আছে সব বাইরে যাবে। এটা বুঝতে পারছি? কোনো ডাউট আছে আমার কথায়? কোনো জায়গায় বুঝছেন না এমন আছে? এই জায়গা যদি বুঝেন তখন আমরা এখন অ্যাডস এর ভিতরে যাব, মানে অ্যাড কিভাবে সেট আপ করে ওই বিষয়ে ঢুকবো। এই বিষয়টা একদম বুঝতে পারছেন সামনের জায়গাটা? অ্যাড ম্যানেজার আলাদা কিভাবে খুলবেন? আপনার একটা অ্যাড ম্যানেজার থেকে আরেকটা অ্যাড ম্যানেজার ধরেন আপনার প্রোফাইল করে নেবেন, আপনি কয়েকটা প্রোফাইল, একটা ডিজিটাল মার্কেটারের তো আর একটা প্রোফাইল থাকে না। যেমন ধরেন আপনার একটা পেজ আছে মার্কেটিং সলিউশন, আর মার্কেটিং সলিউশনের জন্য মার্কেটিং সলিউশনের একটা পেজ খুলেন, প্রোফাইল খুলে নেন, ওই প্রোফাইল দিয়ে একটা বিজনেস ম্যানেজার করে নেন, ওই বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজার করে নেন। তো কি হলো, আপনার বিজনেসটা একদম সেপারেট হয়ে গেল, আপনার নিজের সাথে কোনো সম্পর্ক নাই। এখন একটা জিনিস দেখেন, ধরেন আমার অ্যাডস মার্কেটার হয়তো আমি আজকে আছি, এই পেজ আমি করছি, এই এজেন্সি আমি মানে আমরা 4-5 জন ধরে করছি, 4-5 জনের ভিতরে 4-5 জন শেষ পর্যন্ত থাকবে এমন তো কোনো কথা নেই। যখন কোনো একটা বিজনেস ফর্ম করবেন এমন ভাবে ফর্ম করবেন বিজনেসটাই একজন বিজনেস, মানে বিজনেসটা একটা সত্তা, মানে বিজনেসটা একটা মানুষের মতো কাজ করে, ঠিক আছে? আমি না থাকলে ওই বিজনেসটা রান করবে এমন ভাবে সবকিছু সেট আপ করে দিবেন। মানে আপনার কাছে কোনো কিছু অ্যাক্সেস রাখবেন না, অ্যাক্সেস রাখবেন ওই বিজনেসের কাছে। আমার কথা বুঝছেন? আপনারা এজ এ ক্লায়েন্ট হিসেবে বা এজ এ মানে পরিচালক এক্সিকিউটিভ হিসেবে ওই বিজনেসটাতে কাজ করবে, মানে আপনি যদি চলে যান ওই বিজনেসে যাতে কোনো ক্ষতি না হয় এমন ভাবে প্রতিদিন সেট আপ করবে।
আমার কথা বুঝছেন? আর আপনি যেটা বললেন যে অ্যাড ম্যানেজার কিভাবে খুলবো, ওইটার জন্য একটা প্রোফাইল খুলবেন মার্কেটিং সলিউশন দিয়ে খোলার পরে ওইটার জন্য একটা বিজনেস ম্যানেজার, ওইটা থেকে একটা অ্যাডস ম্যানেজার। এটা বুঝতে পারছেন? এরকম করে 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 নেবেন। আর বিজনেস ম্যানেজার আপনি অ্যাভেলেবেল খুলতে পারেন, মানে অ্যাভেলেবেল হতে আবার এরকম না যে ১-১.৫ হাজার খুলতে পারবেন, মানে আপনার একটা লিমিট আছে, ওই লিমিটের লিমিট। হ্যাঁ, আপনার অ্যাড ম্যানেজার ইয়া পারে, ওই গত ক্লাসের ভিডিওটা দিলে একটু দেখে নিন, ওইদিকে বলছি যে অ্যাড ম্যানেজার ইয়েটা পারে। আপনারা তো দেখাইছি নাকি অ্যাড ম্যানেজার যে বাড়ানো যায়, কারে দেখাইছি? কালকে দেখাইছি। আচ্ছা গত ক্লাসে, ও আচ্ছা আপনাদের আরেক বেচে দেখাইছি। আর সমস্যা নাই, ওইগুলো আপনারা দেখবেন। এখন এই জায়গাতে কোনো সমস্যা আছে কিনা, সামনের জায়গাটা বুঝছেন, ভিতরে আরো মজা আছে। আচ্ছা চলেন, এখন আমরা আজকে একটা অ্যাড সেটআপ করব, ঠিক আছে? একদম বেসিক একটা অ্যাড সেটআপ করব। আমরা এই অ্যাড ম্যানেজারে ধরেন ২-৩ দিন ক্লাস করব। ২-৩ দিন ক্লাস করে এই জিনিসটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আমার সাইড থেকে দেখবেন। এরপর আপনারা বাসায় যায় প্র্যাকটিস করবেন। প্রতিটা অ্যাড আমরা ধইরা ধইরা শিখব। এদিকে কয়েক ধরনের অ্যাড চালানো যায়। প্রতিটা অ্যাড আমরা ধইরা ধইরা শিখব, ঠিক আছে? যাতে আপনার কাজ করতে যায়া না আটকান। আমি প্রতিটা অ্যাড রান যদিও না করি, আমি পাবলিশ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। আর যেগুলো পাবলিশ করা যাবে ওইগুলো আমি পাবলিশ করে দেখাবো। এবার আসেন, এখন আমারে বলতেছে যে ধরেন আমার একটা অ্যাড চালাতে হবে। এখন অ্যাড চালাতে গেলে আমার প্রথমে কই যেতে হবে, এই যে ক্রিয়েট অপশন। এই ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমার কি দেখায়, আমি একটু আসেন দেখি। দেখেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের একটা বক্স ওপেন হয়েছে। এই বক্সের ভিতরে অনেকগুলো লেখা আছে। এই লেখাগুলো আমার প্রতিটা বুঝতে হবে যে এই লেখাগুলো আসলে কি, কোনটা দিয়ে কি করে, ঠিক আছে? তার আগে আমার উপরের দিকে একটা অপশন আছে, এই অপশনটা আরো ভালো করে বুঝতে হবে। এদিকে যদি আমি ক্লিক করি, লেখা কি আছে আমার দিকে, ড্রপ ডাউন বক্সে কি লেখা আছে, অকশন, ঠিক আছে? এবার অকশনে যদি আমি ক্লিক করি, দেখেন আরেকটা আছে অকশনের নিচে, আরেকটা অপশন আছে রিজার্ভেশন। মানে অকশন কাকে বলে, রিজার্ভেশন কাকে বলে, এই বিষয়টা আমার বুঝতে হবে। এখন অকশন বিষয়টা কি, কেউ কি জানেন অকশন জিনিসটা কি? জানেন? নিলাম বুঝেন? নিলাম, নিলাম তো বুঝেন। এই নিলামটারই আমরা মানে ইংলিশে বলে অকশন। কারণ ফেসবুকে আমরা যত অ্যাড চালাই, মানে 95% অ্যাডই আমরা অকশনের উপরে কাজ করি। বুঝতে পারছেন? অকশনটা কিভাবে করে, অকশনটা করে ওই যে গত ক্লাসে দেখাইছি টোটাল ভ্যালু, ওই টোটাল ভ্যালুর উপরে আপনার অকশনটা হয়। বুঝতে পারছেন গত ক্লাসে কেন আমি ওই জিনিসটা দেখাই আসছি? কারণ ওই অকশনটা, ওই বিডিংটা যদি আপনি না বুঝেন, ওই টোটাল ভ্যালুটা যদি না বুঝেন, আপনি অকশনে হাইরা যাবেন। আপনার অ্যাড দেখাবে ঠিক আছে, কিন্তু ইমপ্রেশন কম হবে, রিচ কম হবে। আমার কথা ক্লিয়ার? এন্ড অকশন বিষয়টা কিভাবে কাজ করে, ধরেন আমি একজন বিজনেস, আমি একটা এজেন্সি আছে অ্যাডস মার্কেটার, আপনারটা হচ্ছে মার্কেটিং সলিউশন। আমি দুইজনই অ্যাড চালাইছি, দুইজনই কি করব, সেল করব হচ্ছে ধরেন কনভার্সন এপিআই সেল করব আমরা। আমাদের প্রোডাক্ট কি, কনভার্সন এপিআই। আর আপনিও অ্যাড চালাইছেন, আমিও অ্যাড চালাইছি। আপনার অ্যাডের জন্য বাজেট দিয়েছেন $5, আমার অ্যাডের জন্য বাজেট দিয়েছি $10 পার ডে। আপনি দিয়েছেন $5, আমি দিয়েছি $10। এখন সাধারণভাবে বলেন তো কোন কোন অ্যাডটা বেশি দেখাবে? $10 অ্যাডটা বেশি দেখাবে। কারণ কি? কারণ অকশনে বিডিং এ আমারটা বেশি থাকবে। ডলারের ক্ষেত্রে আমারটা উপরের দিকে থাকবে, আমার অ্যাডটা বেশি দেখাবে। ঠিক আছে? এই যে আপনার অকশনের যে বিষয়টা, কার্ডটা আগে যাবে কার্ডটা পরে যাবে, এই বিষয়টা হচ্ছে অকশনের কাহিনী। মানে আপনি যত ডলার স্পেন্ড করেছেন তত বেশি উপরে আপনার অ্যাড দেখাবে, যত কম দিতেছেন তত কম পরে দেখাবে আপনার অ্যাডটা, তত ইমপ্রেশন কম হবে, তত রিচ কম হবে। এটা বুঝতে পারছেন? এটা হচ্ছে অকশনের বিষয়টা। রিজার্ভেশন বিষয়টা কি? রিজার্ভেশনের বিষয়টা হচ্ছে আপনি দেখবেন যে রাস্তাঘাটে বড় বড় সাইনবোর্ড দেওয়া আছে, লাক্সের সাইনবোর্ড দেওয়া থাকে, লাইফ বয়ের সাইনবোর্ড দেওয়া থাকে, বড় বড় একদম বিশাল বিশাল বড় বড়। ওইগুলাতে জাস্ট আপনার কি করতেছে তারা, জাস্ট চাইতেছে যে আপনি জাস্ট দেখেন লাক্সের অ্যাডটা, জাস্ট আপনি দেখেন, আপনার টপ অফ দ্য মাইন্ডে যাতে লাক্সটা থাকে। তারা শুধু এই জিনিসটা চায় যে আপনার টপ অফ দ্য মাইন্ডে লাক্সের যে অ্যাডটা আছে ওইটা থাকুক। আপনার ঘরে সাবান শেষ হয়ে গেছে, সাবানের কথা মনে বলে যাতে লাক্সের কথা মনে পড়ে, এই জিনিসটার জন্য লাক্স ৫-১০ লাখ টাকা খরচ করে রাস্তার উপরে বড় একটা বিলবোর্ড দিয়ে রাখছে। বা ঢাকাতে ঢোকার সময় দেখবেন যে বিএসআরএম, বড় বড় কোম্পানি যত ইয়ে আছে, স্টিল ফ্যাক্টরি যেগুলো আছে, ওইগুলোর বড় বড় বিশাল বিশাল সাইনবোর্ড দিয়ে রাখছে বা বিলবোর্ড করে রাখছে। এই যে বিলবোর্ড করে রাখছে, তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা এগুলা রিজার্ভ করছে ওই জায়গাতে। এই যে রিজার্ভ করছে, এই যে যে টাকা দিয়ে রিজার্ভটা নিয়েছে, এই যে পুরো রিজার্ভের প্রসিডিউরটা বলতেছে রিজার্ভেশন। এখন ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটে যদি যান, ধরেন প্রথম আলোতে আমি গেলাম,
প্রথম আলোতে দেখেন এই জায়গাতে একটা অ্যাড আছে, হ্যাঁ এই জায়গাতে একটা অ্যাড আছে, এটা কয়েক ধরনের অ্যাড হতে পারে, বা উপর একটা অ্যাড আসতেছে, এই যে উপরের দিকে যে ওভারলে অ্যাডটা আসতেছে, এই অ্যাডটা ওয়ান কাইন্ড অফ রিজার্ভেশন অ্যাড। এটা কিসের অ্যাড? রোসার অ্যাড। রোসা কি করছে? প্রথম আলোর সাথে ডিল করছে যে আপনার যে হোম পেজ আছে, হোম পেজের উপরের দিকে আমার অ্যাড এত সেকেন্ডের জন্য দেখাবে, ঠিক আছে, এটা একটা রিজার্ভ করছে তার, এই জায়গাটা হোম পেজের উপরে জায়গাটা রিজার্ভ করছে, তার বিপরীতে একটা টাকা দিছে। এই যে আমি যে অ্যাডটা দেখলাম উপরে, যে রোসার যে অ্যাডটা দেখলাম কিছুক্ষণ আগে, যে রোসার অ্যাডটা ছিল, এই অ্যাডটা আমি তার ইমপ্রেশন করছি না? এই যে আমি কিছুক্ষণ আগে বললাম রোসা, আমি যে রোসা উচ্চারণ করছি আমার ব্রেনে কিন্তু রোসা রয়ে গেল। আমি পরবর্তী কোনো সময় যদি রোসারে দেখি তখন আমার প্রথম আলোর কথা মনে পড়বে, যে প্রথম আলোতে আমি এই অ্যাডটা দেখছিলাম। যদি কেউ একদম প্রথমে না দেখে থাকে, জীবনে যদি কেউ না দেখে থাকে, তখন তার মনে পড়বে প্রথম আলোতে দেখছে। এরপর দেখেন নিটল ডাটা, এদিকে একটা অ্যাড দিয়ে রাখছে, ট্রাকের অ্যাড দিয়ে রাখছে। এটা কিন্তু কোনো ধরনের অ্যাড না, কোনো সাইট থেকে অ্যাড আসতেছে না, মানে গুগল থেকে অ্যাড আসতেছে না, ফেসবুক থেকে অ্যাড আসতেছে না, এটা সরাসরি প্রথম আলো অ্যাড দিতেছে, মানে তারা এই জায়গাটা রিজার্ভ করছে, প্রথম আলোতে এই জায়গাটা রিজার্ভ করছে। এটা বুঝতে পারতেছি আমি? আমার কথা কি বুঝতে পারতেছেন রিজার্ভ বিষয়টা কি? মানে তারা কোনো একটা সাইডের কোনো একটা পার্ট তারা রিজার্ভ করে নেয় যে এই পার্টে আমার অ্যাডটা দেখাবেন। তো তার বিপরীতে তারা কি চায়, কোম্পানি কি চায়? কোম্পানি চায় আপনার ওয়েবসাইটের এই পার্টে এই অ্যাডটা দেখাবেন, এই অ্যাড থেকে আমার এত লাখ ইমপ্রেশন লাগবে। তারা কিন্তু সেলস কাউন্ট করে না, এই ক্ষেত্রে আমরা ইমপ্রেশন কাউন্ট করি। এটা বুঝতে পারছি? ওই ঘুরে ফিরে একই কথা, আপনার টাকা কাটে কোন দুইটা বিষয়ের উপরে? ইমপ্রেশন আর ক্লিকের উপরে। এমন ধরেন আমি এটা ক্লিক করলাম, ওনাদের এটা ক্লিকেবল, ক্লিক করে নিটল টাটার ওয়েবসাইটে গেলাম, সরি নিটল মোটরস, এটা নিটল মোটরসের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে ধরেন আমি একটা ট্রাক কিনা বেরিয়ে গেলাম, বুঝতে পারছেন? তো তখন কি হবে? তখন হচ্ছে তারা ক্লিক বেসিস প্রথমত টাকা কেটে নিবে, যদি ক্লিক করে তাহলে ক্লিক বেসিস কাটবে, যদি আমি ইমপ্রেশন করি তাহলে ইমপ্রেশন বেসিস কাটবে। ভিডিও একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? এসএমএস এই অ্যাডটাও, এই যে এআইইউবি এর একটা অ্যাড চলতেছে এদিকে, এটাও হচ্ছে আপনার রিজার্ভেশন অ্যাড। আর যদি কেমনে বুঝবেন যে এটা ফেসবুক থেকে আসছে না গুগল থেকে আসছে? যদি গুগল থেকে আসতো এদিকে আই বাটন থাকতো, আই বাটনের এটা রাখতেন, এই কার্সারটা এদিকে রাখতেন, লেখা থাকতো গুগল দ্বারা বিজ্ঞাপন বা অ্যাডস বাই গুগল, এরকম লেখা থাকতো। যেহেতু এদিকে কোনো ধরনের অ্যাড নাই, তখন আমরা বুঝে নিতেছি যে প্রথম আলো এদিকে রিজার্ভেশনে রাখছে, এটা রিজার্ভেশন অ্যাড। বুঝতে পারছি? এসএমএস ফেসবুকেরও এরকম রিজার্ভেশন অ্যাড নিতে পারেন। ফেসবুকের এই রিজার্ভেশন অ্যাডটা কেমন হয়? ফেসবুকের যে অডিয়েন্স নেটওয়ার্কগুলো আছে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই তিন জায়গা ছাড়াও ফেসবুকের প্রায় 40,000 ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন আছে, পার্টনারশিপ আছে, যে ওই ওয়েবসাইটগুলোর ভিতরে আপনার যে অ্যাডগুলো আছে ওই অ্যাডগুলো দেখানো হয়। ধরেন আপনি একটা কাপড়ের অ্যাড চালাইছেন, মানে এই কাপড়ের অ্যাডটা ফেসবুকের 40,000 যেই ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের ভিতরে কাপড়ের যে ওয়েবসাইটগুলো আছে ওইগুলোর ভিতরে আপনার অ্যাডগুলো দেখায়। বিষয়টা বুঝতে পারছেন? তো ওই জায়গা থেকে আমরা যদি রিজার্ভেশন করি, রিজার্ভেশনটা ক্লিক করি, তখন আমার রিজার্ভেশনে যে হয়। এবার দেখেন রিজার্ভেশনে যদি আমি আসি, রিজার্ভেশনে কি কি আছে? অ্যাওয়ারনেস আছে আর এঙ্গেজমেন্ট আছে। অ্যাওয়ারনেস কি? আমার বিজনেস সম্পর্কে জানবে। এঙ্গেজমেন্ট কি? দেখেন ভিডিও ভিউ করবে, এদিকে আমার একটা ভিডিও দিতে হবে, ওই ভিডিওটা ভিউ করবে। যেমন রোসার একটা ভিডিও চলতেছিল, নিটল মোটরসের একটা জিফ টাইপ ভিডিও চলতেছিল, ওইগুলো হচ্ছে ইমপ্রেশন করে জাস্ট, আর কিছুই করে না। ভিডিও বুঝতে পারছি? অকশন আর বিডিং এর ভিতরে কোনো ডাউট আছে কিনা? অকশন আর বিডিং, সরি অকশন আর রিজার্ভেশন, বুঝতে পারছেন রিজার্ভেশন কোনটা অকশন কোনটা? অকশন তো কালকেই বুঝেছি আমরা, আজকে রিজার্ভেশনটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এটা যদি বুঝতে পারেন, এবার আসেন আমাদের অবজেক্টিভ। আমরা যখন অ্যাড চালাই, অ্যাড করতে গেলে আমাদের কিছু অবজেক্টিভ চাই, মানে আমাদের একটা উদ্দেশ্য থাকতে হয়। আমাদের উদ্দেশ্য, ধরেন আপনি এদিকে আসছেন, আজকে কুমিল্লা আইটিতে আসছেন, আপনার উদ্দেশ্য কি ছিল? ক্লাস করা। মানে প্রতিটা মানুষ কোনো না কোনো কাজ করে কোনো না কোনো উদ্দেশ্যের কারণে, ঠিক আছে? তো আমরা যখন একটা অ্যাড চালাই, ওই অ্যাডের একটা উদ্দেশ্য থাকতে হয়, আর প্রতিটা অ্যাডের একটা উদ্দেশ্য হয়। কোনো সময় এরকম করেন না, কারোর সামনে করেন না যে আপনি একটা অ্যাড চালাইছেন, একটা অ্যাডের ভিতরে দুইটা অবজেক্টিভ ঢুকে দিতেছেন, মানে চেষ্টা করতেছেন, জীবনে ঢুকবো না এটা। মানে আপনি অ্যাওয়ারনেস দিতেছেন, সাথে আপনি সেলস হয়ে যাচ্ছেন, এটা জীবন হইব না। আপনার প্রতিটা অ্যাডের জন্য একটা অবজেক্টিভ সিলেক্ট করতে হয়। আপনি যদি মনে হয় যে আপনার একাধিক অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, তখন একাধিক অ্যাড চালাইতে হবে। বুঝতে পারছি? এমন মনে করেন আপনি অ্যাওয়ারনেস চালাবেন, আপনি এঙ্গেজমেন্ট চালাবেন, আপনি সেলস চালাবেন, তো আপনি কি একটা অ্যাডের ভিতরে তিনটা জিনিস চালাতে পারবেন? জীবনও পারবেন না। আপনার কি করতে হবে? তিনটার জন্য আলাদা আলাদা তিনটা অ্যাড চালাইতে হবে। বিষয়টা ক্লিয়ার? কিন্তু আপনি তিনটা চালাইতে পারবেন, একটা ক্যাম্পেইনের ভিতরে তিনটা চালাইতে পারবেন, কিন্তু অন্য সিস্টেমে চালাইতে পারবেন। ওই জিনিসগুলো আমরা আরো ভিতরে যখন যাবো তখন আমরা দেখতে পারবো, ঠিক আছে? আপাতত এগুলো মাথায় নেওয়া দরকার নেই। এবার আসেন অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস বিষয়টা কি?
অ্যাওয়ারনেস আমরা এই ওয়ার্ডটা থেকে বুঝতেছি মানুষের সচেতন করা। ধরেন আপনার নতুন কোনো একটা ব্র্যান্ড আসছে বা আপনারা হচ্ছেন মার্কেটিং সলিউশন, আপনাদের একটা হিউজ মার্কেটিং বাজেট আছে, ধরেন 1 কোটি টাকা বা 2 কোটি টাকার একটা মার্কেটিং বাজেট আছে। এখন আপনি চাইতেছেন যে আমার এই 1 কোটি টাকার যে বাজেট আছে তার 20 লাখ টাকা বা ধরেন 20 লাখ টাকা আমি মার্কেটে ফালাবো শুধু আমার কোম্পানি সম্পর্কে জানানোর জন্য। এটা দিয়ে আপনি ভিডিও বানাইতে পারেন, আপনি ইমেজ কন্টেন্ট বানাইতে পারেন, আপনি প্রমোশন করতে পারেন, মানে প্রমোশন বলতে বুঝেছি বিভিন্ন ইনফ্লুয়েন্সার দিয়ে প্রমোশনাল ইনফ্লুয়েন্স মার্কেটিং করতে পারেন। এরপরে ধরেন আপনি যে কোনো কিছু করতে পারেন, ঠিক আছে, আপনি পডকাস্ট রিলেটেড টাইপ জিনিসপত্র বানাইতে পারেন, মানে 20 লাখ টাকার ভিতরে। এগুলো করে আপনি কি করতেছেন, এই অ্যাডটা চালাইতেছেন 20 লাখ টাকা দিয়ে। আপনি জাস্ট মানুষের দেখাইতেছেন যে মার্কেটিং সলিউশন নামে একটা কোম্পানি আছে যারা ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, সার্ভার সাইড ট্র্যাকিং, GA4 সার্ভার সাইড এরকম টাইপ সার্ভিস দেয়, ঠিক আছে, বা ওয়েবসাইট বানায় তারা, বা ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়। এটা জাস্ট আপনি মানুষের জানাইতেছেন। বা এরকমও দেখবেন যে আড়ং এর মতো বড় বড় কোম্পানি, এটা যে শুধু প্রথম দিকের ব্র্যান্ড চালায় এমন না, বড় বড় কোম্পানিও অ্যাড চালায়। কেমনে চালায়, ধরেন আড়ং আগে ছিল মডার্ন স্কুলের পাশে, মডার্ন স্কুলের পাশে থেকে হালকা একটু সরে গেছে, তারা কিন্তু তখনও অ্যাওয়ারনেস অ্যাড চালাইছিল যে তারা প্লেসমেন্টটা চেঞ্জ করছে, আড়ং এর এই জায়গায় ছিল এখন নতুন জায়গায় গেছে, এই দিয়ে দিয়ে কিন্তু কুমিল্লাতে অ্যাড চালাইছে তারা। তারা যে অ্যাড চালাইছিল ওটা কি অ্যাড চালাইছিল, অ্যাওয়ারনেস অ্যাড চালাইছিল। তারা গুগলে চালালো অ্যাওয়ারনেস চালালো, ফেসবুকে চালালো অ্যাওয়ারনেস অ্যাড চালাচ্ছে। এরকম বড় বড় ব্র্যান্ড যাদের অনেক মার্কেটিং বাজেট আছে তারা এই অ্যাওয়ারনেস অ্যাড চালায়। আপনার ক্লায়েন্টে যদি বড় মার্কেটিং বাজেট চায় সেক্ষেত্রে আপনি ওর ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার জন্য এই অ্যাওয়ারনেস অ্যাড চালাবেন। আর যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে চালাবেন। ভিডিওটা বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতেছেন না বেশি কথা হয়ে গেছে? বেশি কথা হয়ে গেলে কোন আমি কম কথা বুঝতে পারবো এটা। এখন দেখেন আপনি যখন এই জায়গাতে মাউসটা রাখতেছেন তখন এই যে নিচে হাতের বাম দিকে নিচের দিকে ছোট কিছু আসছে যে গুড ফর দিয়ে কি বলতেছে, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। স্টোর লোকেশন অ্যাওয়ারনেস কোনটা, এই যে আরং এর কথা বললাম যে তারা মডার্ন স্কুলের পাশে আসছিল, ঠিক ওই আউটলেটের পাশেই নতুন আরেকটা আউটলেট দিছে, ওই জিনিসটা তারা লোকেশনটা বুঝাই দিছে, তাদের গুগল ম্যাপ লোকেশন দিয়ে একটা অ্যাওয়ারনেস অ্যাড চালাইছে তারা, যাতে আপনি খুঁজে পান তাদেরকে। তো অ্যাওয়ারনেস বিষয়টা কি বুঝতে পারছেন? আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার জন্য যে অ্যাড চালাবেন সেটাকে আমরা বলতেছি অ্যাওয়ারনেস। বা ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, একটা নতুন ওয়েবসাইট, এটাতে কোনো ধরনের ট্রাফিক নাই, তখন আপনি ওইটাতে ট্রাফিক নেবেন, কিভাবে নেবেন, এই অ্যাওয়ারনেস এর মাধ্যমে। বুঝতে পারছি? ওটার জন্য যদিও আলাদা একটা অবজেক্টিভই আছে এই জায়গাতে, তারপরে যদি চান যে আপনি ওইরকম ভাবে নেবেন এটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই, লিঙ্ক ক্লিক করে। এরপর ট্রাফিক। ট্রাফিক আমরা কাকে বলি বলতে পারবেন? ট্রাফিক কাকে, রাস্তার ভিতরে যারা ওই যে ইয়ে করে, হ্যাঁ, মানে আমরা ওয়েবসাইটের ভিতরে যখন ভিজিটর নেই ওইটা আমরা কাউন্ট করি ট্রাফিক হিসেবে, ঠিক আছে। আর ফেসবুকে যেটা আমরা অডিয়েন্স বলি, ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা এটা বলি ট্রাফিক। ক্লিয়ার? দুই দিকে দুই জার্গন মিলাই দিয়েন না আবার। এবার দেখেন ট্রাফিকে যখন আমরা ক্লিক করতেছি তখন গুড ফর কি বলতেছে, লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম মেসেঞ্জার, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ, মানে মেসেজ দিতে পারবেন, ওইদিকে ভিজিট করে দিতে পারবেন, কল করাইতে পারবেন এটা করে। এখন এটা আমরা সবচেয়ে বেশি কোন জায়গাতে ইউজ করি, ধরেন আপনার ওয়েবসাইট একদম নতুন, মানে জিরো জিরো ভিজিটর এটার ভিতরে, তখন আমরা কি করি, ফেসবুকের যে ক্লায়েন্টটা আছে ওইটার আমরা ওয়েবসাইটের ভিতরে কনভার্ট করে দিই। ভিডিওটা ক্লিয়ার? ওইটার জন্য আমরা ট্রাফিক অ্যাড চালাই। এঙ্গেজমেন্ট অ্যাড আমরা কোন সময় চালাই, আমাদের যখন লাইক ফলোয়ার লাগবে, মেসেজ লাগবে, এরকম টাইপ ক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্ট অ্যাড চালাই। এদিকে দেখেন গুড ফর কি, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন, কলস। এখন দেখেন আমরা যে এই যে সেলস অ্যাড চালাই না, এই যে নিচে সেলস অ্যাড লেখা আছে, এই সেলস অ্যাডটা কিন্তু আমরা সেলসের ক্ষেত্রে চালাই না। আমরা যে মেসেঞ্জারে মেসেজ আনি, এই যে আমরা যত মেসেজ আনতেছি এই সব কিছু আমরা এঙ্গেজমেন্ট অ্যাড দিয়ে আনি। কারণ আমাদের যে সেলস অ্যাড যেটা দেখতেছেন ওইটা রান করার জন্য আমার ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ছাড়া আমি সেলস অ্যাড চালাতে পারবো না। বুঝতে পারছেন বিষয়টা? তো এঙ্গেজমেন্ট অ্যাডটা কোন সময় চালাবেন, আপনার ক্লায়েন্ট যদি বলে আমার লাইক ফলোয়ার লাগবে, আমার ধরেন পেজ ভিউ লাগবে, আমার ওয়েবসাইটের থেকে মানে আমার ফেসবুক থেকে আমার ওয়েবসাইট ট্রাফিক যাবে, এরকম ক্ষেত্রে আপনি এই এঙ্গেজমেন্টটা চালাবেন। আপনার যদি সেলস লাগে, ওয়েবসাইট ছাড়া যদি সেলস লাগে তখন আপনি এঙ্গেজমেন্ট অ্যাড চালাবেন। আপনার ওয়েবসাইট নাই কিন্তু আপনার সেলস লাগবে, তো সেক্ষেত্রে কি চালাবেন, এঙ্গেজমেন্ট অ্যাড। এটা কিন্তু ভুল করেন না, মানুষ কি করে ডিজিটাল মার্কেটিং কোর্স করে, যখন কইছে ভাই অ্যাড চালান, হ্যাঁ সেলস অ্যাড চালায়, যাই যখন পিক্সেল চাই তখন আর পিক্সেল দিতে পারেন। বুঝতে পারছেন? ভিতরে এই সেলস অ্যাড চালালে পিক্সেল চাবে। তখন কোন অ্যাড চালাবেন, যদি আপনার ওয়েবসাইট না থাকে তখন এঙ্গেজমেন্ট চালাবেন। ভিডিওটা ক্লিয়ার? এটা কিন্তু ভুল করা যাবে না, সবকিছু ভুল করেন, এটা ভুল করেন না।
লিড অ্যাডস কোনটা? ধরেন আপনি B2B বিজনেস করতেছেন, ঠিক আছে, বা ধরেন রিয়েল এস্টেটের কোনো অ্যাড চালাইতেছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? B2B লিড কালেকশন করতে হবে আপনার লিড কালেকশন করতে হবে। আপনি কি করবেন? এদিকে হচ্ছে আপনার এই যে অ্যাডটা দেখতেছেন, ওইটা আমরা দেখবো কিভাবে অ্যাডটা চালায়। এটার ভিতরে আমরা নাম, ফোন নাম্বার, জিমেল, ওনার ইনফরমেশন, ওনার যত রকমের ইনফরমেশন, ওনারে আমি পিক করতে যত ধরনের ইনফরমেশন আমার প্রয়োজন হবে, ওই সব ইনফরমেশন আমি একটা ফর্মের ভিতর নিতে পারবো। বুঝতে পারছি? মেটা সুইটে আমরা একটা লিডের অপশন দেখছিলাম না, মনে আছে? মেটা সুইটের ডান বাম পাশে লিডের একটা অপশন আছে, ওই এদিকে আমার যে লিডটা ফিল আপ হয়েছে না, ওই জায়গাতে যায় এটা জমা হয়, লিডে যায় আমার এটা জমা হয়। বিষয়টা ক্লিয়ার? মানে আপনার যদি ক্লায়েন্ট বলে যে আমার নাম ইনফরমেশন বা জন্ম তারিখ এসব ইনফরমেশন লাগবে, তখন আপনি লিড এড চালাবেন। ক্লিয়ার বিষয়টা? অ্যাপ প্রমোশন, ধরেন ফুড পান্ডা বা দারাজ বা ধরেন পাঠাও, এইসব টাইপ যত বড় বড় অ্যাপ আছে যেগুলো দিয়ে সার্ভিস নেয় মানুষ, ওই সার্ভিসগুলোর প্রমোশন করা, ইনস্টল করা, অ্যাপগুলোর ইনস্টল করানোর জন্য বা ওই অ্যাপের সম্পর্কে মানুষের অবগত বা অ্যাওয়ারনেস করার জন্য আমরা এই অ্যাপ প্রমোশন অ্যাড চালাই। এটা বুঝতে পারছি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? এরপর সেলস, কিছুক্ষণ আগেই বললাম সেলস আমরা কি করি, আমাদের সেলস দরকার, একদম 100% আমার সেলস দরকার, ওই ক্ষেত্রে আমরা সেলস এড চালাই। সেলস এর ক্ষেত্রে আমরা কি কি পাই? কনভার্সন পাই, ক্যাটালগ সেলস পাই, মেসেঞ্জারে নিতে পারি, ইনস্টাগ্রামে নিতে পারি, হোয়াটসঅ্যাপে নিতে পারি, কল করাইতে পারি। কিন্তু এটা সবচেয়ে বড় ব্যারিয়ার কি? সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে আমাদেরকে ওয়েবসাইট থাকতে হবে। তার চেয়ে বড় ব্যারিয়ার আপনার ওয়েবসাইট আছে, সমস্যা নাই, ওয়েবসাইটে পিক্সেল কনভার্সনে কানেক্টেড করা থাকতে হবে, মানে ইন্টিগ্রেট করা থাকতে হবে। আমার কথা বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আমরা এই অ্যাডগুলো চালাই না, মানে সেলস অ্যাডগুলো আমাদের সাধারণ কাজে আমরা চালাই না। বুঝতে পারছেন? আমরা এই সেলস এর অ্যাডটা চালাই কোন জায়গাতে? এনগেজমেন্টে। আমার কথা বুঝতেছেন নি? চাইেন ঘরে ভেজাল লাগাইন না কিন্তু। আসেন, অবজেক্টিভ সবাই বুঝতে পারছেন? এই 6টা অবজেক্টিভ বুঝতে পারছেন? কোনো ডাউট আছে এই 6টা অবজেক্টিভে? আরেকবার রিভিউ করে দেবো। দেখেন, অ্যাওয়ারনেস অ্যাড, আপনি একদম প্রথম একটা কোনো ব্র্যান্ড খুলছেন, ব্র্যান্ডের সম্পর্কে জানাতে চাইছেন, আপনি অ্যাওয়ারনেস চালাবেন, ঠিক আছে? আপনার স্টোর, আপনার যে দোকান আছে, ওই দোকান সম্পর্কে মানুষের জানাতে চাইতেছেন, লোকাল এরিয়ার ভিতরে অ্যাড চালাতে চাইতেছেন, আপনি অ্যাওয়ারনেস অ্যাড চালাবেন। এটা বুঝতে পারছি? আপনি ধরেন কোনো একটা কি হইতে পারে, কোনো একটা বড় কোম্পানির অ্যাড চালাইতেছেন, বা ধরেন আরং টাইপ কোনো একজনের অ্যাড চালাইতেছেন, যদিও আমরা ওইসব লেভেলে কাজ করি না, আমরা সবসময় মিড লেভেল আর স্মল লেভেলের যেসব বিজনেস আছে ওইগুলো আমরা কাজ করি। যেসব টপ টিয়ার লেভেল বিজনেসের তারা আলাদা মার্কেটিং এজেন্সি থাকে, ওরা মার্কেটিং এজেন্সিতে কাজ করে। কিন্তু আপনি যখন কোনো একটা ব্র্যান্ডের কাজ করতেছেন, তার একটা দোকান আছে, স্টোর লোকেশন ভিজিট করে আপনি প্রোডাক্ট পারচেজ করতে পারতেছেন, তখন আপনি এই অ্যাওয়ারনেস অ্যাড চালাবেন, তার দোকান সম্পর্কে আপনি জানাবেন। এটা বুঝতে পারছেন? ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালানোর ক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস কন্টেন্ট চালাবেন। ক্লিয়ার একদম? ট্রাফিক, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কোনো ভিজিটর নাই, তখন আপনি কি অ্যাড চালাবেন? ট্রাফিক অ্যাড। আপনার ক্লায়েন্টের দরকার লাইক, ফলোয়ার, মেসেজ, পেজ লাইক দরকার, তখন কি অ্যাড চালাবেন? এঙ্গেজমেন্ট। আপনার ক্লায়েন্টের B2B লিড দরকার, নাম, ইনফরমেশন, তার কত ইনকাম, তার জিমেল আইডি, তার সে কোন এলাকায় থাকে, কোন জেলায় থাকে, ইনফরমেশন দরকার, কোন অ্যাড চালাবেন? লিড অ্যাড। ঠিক আছে? আপনার ক্লায়েন্টের একটা অ্যাপ আছে, ওই অ্যাপে প্রমোশন করতে চাইতেছে, সে চাইতেছে আমার অ্যাপটা অ্যাডের মাধ্যমে ইনস্টল হোক, তখন আপনি কি অ্যাড চালাবেন? অ্যাপ প্রমোশন। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে পিক্সেল আছে, পিক্সেল কনভার্সন এপিআই সার্ভার সাইড করা আছে, সবকিছু আছে, ক্যাটালগ সেটআপ করা আছে, তখন কি অ্যাড চালাবেন? সেলস অ্যাড চালাবেন। বিষয় ক্লিয়ার? একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনার ক্লায়েন্টের যদি মার্কেটিং বাজেট থাকে, কোনো সময় ফার্স্টে সেলস অ্যাড চালাবেন না। বুঝছেন? ধরেন আজকে ডে 1, ওর বিজনেস আজকে ডে 1, তার মার্কেটিং বাজেট আছে, আপনি কোনো সময় সেলস অ্যাড চালাবেন না। কারণ সেলস এর চালালে আপনার এই বিজনেসটার ভিতরে একটা খারাপ ইমপ্যাক্ট করবে। আপনি তখন কি করবেন? প্রথমে অ্যাওয়ারনেস করবেন, ঠিক আছে? ব্র্যান্ডটা সম্পর্কে জানাবেন, বা ওই পেজটা সম্পর্কে জানাবেন যে এই পেজ এই কাজ করে, এই পেজ এই জিনিস সেল করে। তারপরে যখন আপনি দেখবেন যে আপনার খুব ভালো পরিমাণ একটা এঙ্গেজমেন্ট হয়েছে বা আপনার ভালো পরিমাণ একটা রেসপন্স আসে, তখন আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাইতেছেন, ওই প্রোডাক্টে একটা অফার দিবেন, একটা ডিসকাউন্ট দিবেন, ডিসকাউন্ট দিয়ে ওই ডিসকাউন্টটা চালাবেন, যে বা এরকম করবেন। দ্বিতীয় স্টেপে আসা, আপনি এই প্রোডাক্টটা কেন কিনবে? ধরেন এই মোবাইলটা, প্রথমে আমি এই মোবাইলটা সেল করতে চাই, একটা পুরো একটা আমি আপনার সেলস ফানেল বুঝাইতেছি এখন। এই মোবাইলটা আমি সেল করতে চাই, ঠিক আছে? বোঝার চেষ্টা করেন।
এই মোবাইলটা আমি সেল করতে চাই। আর এই মোবাইলটা আমি যে সেল করতে চাই, আমার একটা দোকান আছে, আমি ওই দোকান সম্পর্কে আগে জানাবো, ঠিক আছে, যে আমার এই দোকান আছে, এই দোকানটা এই জায়গায় এরকম এরকম, আমি এই জিনিস সেল করি। এবার আমার এই দোকানের আমি এই প্রোডাক্টটা, এই স্যামসাং এর এই মোবাইলটা আমি সেল করতে চাই। আর আমি তারা বুঝাবো যে আমার থেকেই কেন আপনি এই মোবাইলটা নিবেন, আমি কেন, আমি আপনার কি কি সুবিধা দিব যেটা অন্য দোকানে গেলে আপনি পাবেন না, বা অন্য কোনো সেলারের কাছে গেলে আপনি এই সুবিধাটা পাবেন না, কারণ এই মোবাইলটা সবার কাছেই আছে বা এই প্রোডাক্টটা সবার কাছেই আছে। কিন্তু আমার কাছে এমন কি ইউএসপি আছে, মানে ইউনিক সেলিং প্রপোজিশন, ইউনিক সেলিং প্রপোজিশন এমন কি আছে যেটা আমার থেকে আপনি কিনলে পাবেন, অন্য কোনো পেজ বা অন্য কোনো শপ থেকে কিনলে পাবেন না। এই জিনিস নিয়ে আপনি দ্বিতীয় স্টেজে একটা কন্টেন্ট বানাবেন, 3-4টা কন্টেন্ট বানান এরকম, ঠিক আছে। এরপর যখন দেখবেন ওই কন্টেন্টেও মানুষ এঙ্গেজ হয়ে গেছে, মানে ভালো পরিমাণ এঙ্গেজ হয়েছে, তখন আপনি কি করবেন, এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের উপর একটা ডিসকাউন্ট কুপন করবেন, যে অমুক কোড ইউজ করলে পাবেন এত % ডিসকাউন্ট। বুঝতে পারছেন? ধরেন আরেকটা করতে পারেন যে ধরেন আপনার নাম দিলেন বা আপনার দোকানের নাম দিলেন অমুক 20, এত এই কোডটা ইউজ করে 20% ডিসকাউন্ট। এখন যখন আপনি 20% ডিসকাউন্ট দিবেন তখন দেখবেন আপনার আসলে সেলস এর একটা কাজ করতেছে। প্রথমে আমি কি করলাম, অ্যাওয়ারনেস করলাম, তারপরে আমি ওই যে এটার বেনিফিটস করলাম, বেনিফিটস বলার পরে বেনিফিটসটা আমি চালালাম এঙ্গেজমেন্ট অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাড চালানোর পরে আমার একটা ওয়েবসাইট আছে, এঙ্গেজমেন্ট দিয়ে আমি ওয়েবসাইট ট্রাফিক কনভার্ট করলাম, কনভার্ট করার পরে আমার ওয়েবসাইটে যারা গেছে তাদের উপরে আমি ডিসকাউন্ট দিয়ে একটা সেলস অ্যাড চালাইলাম, তখন কিন্তু আমার সেলস এর কনভার্সন বেড়ে যাবে। কথা বুঝছেন না আরেকবার বুঝাইবো? শিওর? আমি তো সেলস ফানেল করলাম, 3 স্টেজে একটা সেলস ফানেল বললাম। এখন একটা ক্লায়েন্টের আপনি কয়েকটা স্টেজের ভিতরে আপনার সেলসটা করাইতে হয়, ওই সেলসটাই বললাম। প্রথমে অ্যাওয়ার্ড করলাম, তারপরে কনসিডারেশন স্টেজে নিলাম, কনসিডার করলো যে ঠিক আছে এই প্রোডাক্ট আমার দরকার, কারণ সে আমার এই সুযোগগুলো দিবে, এটা হলো কনসিডার করলো সে। কনসিডার করার পরে সে আমার প্রতি উইক হইলো, উইক করার পরে তার একটা ডিসকাউন্ট দিলাম, ডিসকাউন্ট দেওয়ার পরে সে একটা পারচেস করলো, পারচেস করলো মানে আমার সেলস হইলো। ভিডিওটা বুঝাইতে পারছি? কঠিন লাগতেছে বেশি ডিজিটাল মার্কেটিং? সহজ লাগতেছে? আচ্ছা, এই জিনিসগুলো যদি আপনি ডে ওয়ানে বুঝে যেতে পারেন, আপনার মানে ডে 15 এ এটি বুঝতে হবে। কিন্তু যদি আপনি ডে ওয়ানে এগুলো না বুঝেন, আজীবন কাজ করবেন, আজীবন এই জায়গাতে আটকাবেন, এটা শিওর। এবার আসেন এই জিনিসগুলোতে আর কারো ডাউট আছে? আমি কিন্তু এই জায়গা দিয়ে পুরো একটা সেলস ফানেল বুঝেছি। প্রথমে এঙ্গেজমেন্ট, এরপরে হচ্ছে আপনার যদি ট্রাফিক নিয়েছেন ট্রাফিক নেন, এরপরে একটা এঙ্গেজমেন্ট চালান, এরপর যদি লিড ফর্ম ফিল আপ করতে চান লিড ফর্ম ফিল আপ করান, এরপর যদি আপনার অ্যাপ থাকে অ্যাপ প্রমোশন করেন, এরপরে সেলসে যান। সেলসে কোনো সময় যদি মার্কেটিং বাজেট থাকে কোনো সময় ডাইরেক্ট সেলস করবেন না, সোজা কথা। যদি মার্কেটিং বাজেট না থাকে সেক্ষেত্রে আপনি সেলস এড চালান। এটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা, আমরা সরাসরি এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাই দেখাইতেছি, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে এই যে সবগুলো অ্যাড দেখতেছে, এই উপরে যে দুইটা অ্যাড দেখতেছেন, ওই দুইটা অ্যাড এইটার ভিতরেই আমি কাজ করে দিতে পারি। কেন আমি এই জিনিসটাতে কাজ করতেছি আমি আপনার একটু বুঝাই। যেমন কিছুক্ষণ আগে আমি বললাম যে আমার একটা স্টুডেন্ট সে এঙ্গেজ অ্যাওয়ারনেস অ্যাড চালাইছে, 53 সেন্টে 24,000 মানুষের রিচ করছে। এখন আপনার কি মনে হয় না ওই 24,000 মানুষের ভিতরে আমার প্রোডাক্ট কেনার মতো কেউ আসিল? মানে অন্তত একটা সেল হওয়ার মতো কোনো একটা পার্সন কি ছিল না? অবশ্যই ছিল। এখন আমি যদি শুধু অ্যাওয়ারই করে যাই তাকে, আমার এমনিই মার্কেটিং বাজেট নাই, তার উপরে আমি অ্যাওয়ারনেস এর চালাইছি $10, আমার এটা লস না? লস কি না? এখন ধরেন আমার যদি এরকম হয় যে আমি অ্যাওয়ারনেসও করলাম, আমার ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটেও ট্রাফিকটা নিলাম, সাথে সাথে আমি মেসেঞ্জারও ট্রাফিকটা নিলাম, এরকম করলে কেমন? মানে একটা ডিল মারছি, আমার 3-4টা বাকি মারা গেল। তা আমার তো এটাই দরকার। আমার মার্কেটিং এর সবসময় মাথায় কোন জিনিসটা রাখতে হয়, একটা মার্কেটারের সবসময় কোন জিনিস মাথায় রাখতে হয়, আমি ধরেন $150 খরচ করলাম, আমার যদি 1,50,000 টাকা সেল হয়, মানে 10x যাতে আমার সেল হয়, অন্তত 20x 10x যাতে আমার সেল হয়, $5 খরচ করছি, $50 যাতে আমার প্রফিট হয় বা রেভিনিউ হয়, এরকম ভাবে তো আমার মার্কেটিং প্ল্যান সাজাইতে হবে। তো ওই জায়গাতে দেখেন আমি যদি চিন্তা করি আমার অ্যাওয়ারনেস এডেও আমার শুধুই অ্যাওয়ার হবে, ট্রাফিক এডে শুধু ট্রাফিক যাবেই, আর কিছু হবে না। ট্রাফিক যাবে, ওটা সেল হবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি যদি এঙ্গেজমেন্ট অ্যাড চালাই, আমার অ্যাওয়ারনেসও হইতেছে, আমার ট্রাফিকও যাইতেছে, সাথে সাথে আমার সেলস হওয়ারও একটা সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? এবার আসেন, এই কারণে আমি এই দুটো জিনিস দেখাইতেছি না আপনাদেরকে, এটা আপনার বাসায় দুটো জিনিস প্র্যাকটিস করবেন। যদি কোনো জায়গাতে আটকান স্ক্রিনশট নিবেন, গ্রুপে দিবেন, সমাধান পাবেন।
ঠিক আছে? আমি সরাসরি এঙ্গেজমেন্ট অ্যাড কেন দেখাইতেছি? এঙ্গেজমেন্ট অ্যাড আমরা সবচেয়ে বেশি চালাই। বাংলাদেশের মার্কেটে অ্যাডস ম্যানেজার যদি ইউজ করে অ্যাড চালান, এঙ্গেজমেন্ট আমরা সবচেয়ে বেশি চালাম। সবচেয়ে বেশি কি মানে 95% 99% আমরা এই এঙ্গেজমেন্ট অ্যাড দিয়ে অ্যাড চালাই। বুঝতে পারছি? এবার আসেন এঙ্গেজমেন্ট অ্যাড সিলেক্ট করলাম, করার পর আমরা দিয়ে কন্টিনিউ দিলাম। এই যে আমরা ঢুকতেছি অ্যাডস ম্যানেজারের ভিতরে, মানে অ্যাড সেটআপে ঢুকতেছি আমরা। এবার দেখেন এদিকে দুইটা অ্যাড এর ফরম্যাট আছে। একটাতে আমরা বলি যে টেইলর মেসেজিং ক্যাম্পেইন রিকমেন্ডেড করে রাখছে, আরেকটা হচ্ছে ম্যানুয়াল ক্যাম্পেইন মানে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ঠিক আছে? আমরা এই অ্যাডটা চালাই না। এই অ্যাডটা কেন চালাই না? এইটা হচ্ছে যে এদিকে আপনারা কিছু টেমপ্লেট দিয়ে রাখছে, আপনি টেমপ্লেটে জাস্ট বসাই দেন। ফেসবুকে কিন্তু রিকমেন্ডেশন আছে যে এই অ্যাডটা চালানোর জন্য, কিন্তু আমরা এই অ্যাডটা চালাই না, কারণ এইগুলো আরেকটু অপটিমাইজ হওয়া বাকি আছে। ঠিক আছে? এআই তো আরেকটু অপটিমাইজ যখন হবে তখন আমরা এই অ্যাডগুলো হয়তো চালাবো, কিন্তু বর্তমানে আমরা কি, আমরা তো প্রো প্লেয়ার হবো না। তো প্রো প্লেয়ার হলে আমাদের ওই ম্যানুয়ালটা আগে বুঝতে হবে। গাড়ি চালানোর সময় দেখবেন সবসময় ম্যানুয়াল গাড়িটা শিখায়, অটো গাড়িটা অটোমেটিক পারবেন আপনি। যদি ম্যানুয়াল কাজটা পারেন অটোমেটিকটা অটোমেটিকই আপনি কাজ করতে পারবেন। তো আমরা সবসময় শিখবো কোনটা? ম্যানুয়ালটা। ম্যানুয়ালটা আমরা শিখবো। ঠিক আছে? আমরা কিন্তু এখন যে অ্যাডগুলো আমি যে অ্যাডগুলো চালাই বা বর্তমানে যে সাধারণ যারা মার্কেটাররা আছে তারা যে অ্যাডগুলো চালায় তারা এই ম্যানুয়াল ক্যাম্পেইনটাই চালায়। ওই অ্যাডটা খুব কমই চালায়। তো আমরা এখন কন্টিনিউ করি। কন্টিনিউ করলে আমারে আসলে জায়গাতে নিয়ে যাবে। এতক্ষণ আমরা যা যা বলতেছিলাম ওইটার একটা বাস্তবিক রূপ পাবেন। এই হচ্ছে আমার মেইন জায়গাটা, যে জায়গা থেকে আমরা অ্যাডগুলারে সেট আপ করি। দেখেন কিছুক্ষণ আগে একদম ক্লাসের শুরুতে আমি বলে আসছিলাম যে একটা অ্যাড যখন আমরা রেডি করি, একটা অ্যাডের তিনটা পার্ট থাকে, মানে তিনটা লেভেল থাকে, একটা ক্যাম্পেইন লেভেল, একটা অ্যাডসেট লেভেল, একটা অ্যাড লেভেল। এবার দেখেন আমার তিনটা লেভেল আছে না এদিকে, ক্যাম্পেইন লেভেল, এরপর হচ্ছে অ্যাডসেট লেভেল, অ্যাড লেভেল। বুঝতে পারছেন? আমার এই তিনটা লেভেলেই কাজ করতে হবে, তিনটা লেভেলে কাজ করতে হবে। এখন চলেন আমরা আজকে হয়তো পুরোটা বুঝতে পারবো না, যতটুকু আমাদের বোঝা সম্ভব আমরা অতটুকু বুঝে যাবো। ঠিক আছে? এখন দেখেন আমার ক্যাম্পেইন লেভেলে কি কি আছে। ক্যাম্পেইন লেভেল কোনটা? এই যে প্রথম যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্যাম্পেইন লেভেল। দেখতেছেন তো সবাই? ক্যাম্পেইন লেভেল, ক্যাম্পেইন লেভেলের উপরের দিকে দেখেন আমার তিনটা জিনিস আছে। এই যে তিনটা জিনিস এদিকে আছে, এই তিনটা জিনিস আবার এদিকে আছে। এটা হচ্ছে আমার ক্যাম্পেইন লেভেল, এটা অ্যাডসেট লেভেল, এটা অ্যাড লেভেল। ভিডিওটা ক্লিয়ার? ঠিক তার নিচে আছে এডিট, তার পাশে আছে রিভিউ। এই দুইটা জিনিস অপশন কোন সময় কাজ করে ওই জিনিসটা আমরা একটু পরে দেখব, মানে অ্যাডটা যখন সেটআপ শেষ হয়ে যাবে, হয়তো আগামী ক্লাসে শেষ হবে, তখন আগামী ক্লাসে আমরা এই জিনিসটা দেখব। তো রিভিউ আমরা এখন কাজ করব কোন সেকশনে? এডিট সেকশনে। এডিট সেকশনে কাজ করব। তো আসেন এডিট সেকশনের প্রথমে আমাদের কি অপশন আছে? ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেম কি? আপনি যে এই ক্যাম্পেইনটা রেডি করতেছেন এই ক্যাম্পেইনের নাম কি দিতে চান আপনি? আপনি ক্যাম্পেইনের নাম দিবেন, যা ইচ্ছা তা দিতে পারেন, এটা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু আমি কিভাবে নাম দেই ওই জিনিসটা আপনাদেরকে এখন দেখাই দিব। ঠিক আছে? ধরেন আপনি মার্কেটিং সলিউশনের জন্য $10 স্পেন্ড করবেন 5 দিনের জন্য। ঠিক আছে? কার জন্য করতেছেন? মার্কেটিং সলিউশনের জন্য $10 স্পেন্ড করবেন 5 দিনের জন্য। তো আমি দিয়ে কি লিখতে পারি? ধরেন মার্কেটিং সলিউশন, শর্টকাটে লিখলাম। কত ডলার জন্য করতেছি? $10। এটা আমি লিখি, আপনার যে এমনি লিখতে হবে এরকম কোনো কথা নেই, আমার বোঝার জন্য আমি লিখতেছি। কেন বোঝার জন্য লিখতেছি এটা আমি একটু পরে বলতেছি। $10 কয় দিনের জন্য? 5 দিনের জন্য। মানে আমার দিনে কত ডলার গেল? $5, সরি $2। $2 করে পার ডে $10 যাবে আমার 5 দিনে। এটা ক্যাম্পেইন। এটা কি ক্যাম্পেইন যাবে? এটা ধরেন আমার সেলস ক্যাম্পেইন যাবে, বা ধরেন অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আচ্ছা সেলস ক্যাম্পেইনই ধরেন, সেলস, এটা সেলস ক্যাম্পেইন গেল, কারণ আমরা সবচেয়ে বেশি সেলস ক্যাম্পেইন চালাবো, তো সেলসটাই দেখাই। এবার আমি কি করি এই জিনিসটা একটু দেখেন। আমার এই ক্যাম্পেইন লেভেল তো লেখাই আসছিল আগে থেকে, আমি কি করি এই জিনিসটা জাস্ট কপি করে নিই। এটা জাস্ট আমি আমারটা দেখাচ্ছি, বারবার কইতেছি কিন্তু এটা আমি আমারটা দেখাচ্ছি, আপনারা এরকম করতে হবে এরকম কোনো কথা নেই। আমি সবসময় তিনটা লেভেলের নাম চেঞ্জ করে দিই, যাতে পরবর্তীতে নাম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি না করতে হয়। তিনটা লেভেলে আমি জাস্ট এই এঙ্গেজমেন্টটার কেটে দিই, অ্যাড রূপ কাটি, এই অ্যাডসেটের জায়গায় অ্যাডসেটটা আমি রেখে দিই, কারণ অ্যাডসেট লেভেল যাতে আমি বুঝতে পারি এটা অ্যাডসেট লেভেল। এরপর অ্যাড লেভেলে যাইয়া ওই সেম নাম্বারটা জাস্ট কপি পেস্ট করে দিই। এসো, এত স্লো 5 মিনিট বললে হবে? এই যে এদিক থেকে নিউ এঙ্গেজমেন্ট যে লেখাটা আছে এটা জাস্ট আমি বসে দিলাম, এটা শেষ। আমার অ্যাড এর নাম রিলেটেড ক্যাম্পেইন লেভেল,
অ্যাডসেট লেভেল, অ্যাড লেভেল, নামের কাহিনী শেষ। নাম নিয়ে আমার কোনো টেনশন নাই, ঠিক আছে? নাইলে কি হইতো, আমি এই পেজ শেষ করছি আবার লেভেলের নাম লিখতে হতো, অ্যাডসেট লেভেল শেষ করছি আবার অ্যাড লেভেলের নাম লিখতে হতো। নামের কাজ শেষ, নামের আর কোনো কাজ নাই। এখন আমি এই জিনিসটা কেন এইভাবে লিখছি যে মার্কেটিং সলিউশন $10 $5 মানে 10 days $5 সেলস ক্যাম্পেইন, এই জিনিসটা কেন লিখছি, যাতে আমার যদি অ্যাডটা আপনি আমার কাছে জানতে চান যে আমার অ্যাডের কি অবস্থা, আমার যাতে ভিতরে ঢুকতে না হয় যে আমি কোন অ্যাড চালাইছিলাম, কার কোন অ্যাড চালাইছি। আপনি এদিকে ধরেন অন্য একটা নাম দিয়ে রাখছেন, মানে ক্যাম্পেইন ট্যাম্পেইন কি দিয়েছেন কোনো হিসাব নাই, অনেক উল্টাপাল্টা নাম দিয়ে রাখে, যে একটা দিলেই হইলো, ওরকম করে দিয়ে রাখে। আপনার খুঁজে খুঁজে বাইর করতে হয় কোন ক্লায়েন্টের জন্য কোন অ্যাড চালাইছেন, ওর জন্য কত ডলার স্পেন্ড হয়েছে, এত কিছু করার টাইম নেই। আপনি যখন 5-10টা ক্লায়েন্টে হ্যান্ডেল করবেন, আপনার এত খুঁজে খুঁজে বাইর করার টাইম নেই। আপনি কি করবেন, জাস্ট নামটা দিয়ে দিবেন সুন্দর করে, দেখবেন যে ওই নামটা এদিকে শো করতেছে, দেখেন এই জায়গাতে নামটা শো করতেছে, দেখছেন? এরা কিন্তু অন্য নাম আসছিল, কিন্তু এখন কিন্তু আমি যে নামটা দিচ্ছি ওই নামটা চলে আসছে, ওই সামনে এতক্ষণ যে জায়গায় আমরা ছিলাম ওই জায়গাতেও সেম নামটা শো করবে। তো আমি যখন ক্লায়েন্ট আমায় জিজ্ঞেস করি এটা কি অবস্থা, ওর নামটা দেখবো, নামটা দেখে জাস্ট দেখবো যে আচ্ছা ঠিক আছে এটার এত ডলার স্পেন্ড হয়েছে, রেজাল্ট এমন আসছে, আমি জাস্ট বলে দিলাম, শেষ কাহিনী। এটার অ্যাডসেট লেভেলেরই অবস্থা, এটার অ্যাড লেভেলেরই অবস্থা, শেষ কাহিনী। কিন্তু আমি যদি উল্টাপাল্টা দিয়ে কিছু দিয়ে রাখতাম, আমার বোঝার সাধ্য নেই, কারণ আমি তো আর একটা দুটো অ্যাড চালাতেছি না এদিক। ভিডিওটা ক্লিয়ার? কোনো ডাউট আছে নাম নিয়ে? এরপর আসেন স্পেশাল ক্যাটাগরি। ফেসবুকের কিছু রেস্ট্রিকশন বা রিকমেন্ডেশন আছে কিছু কিছু ক্ষেত্রে, আপনি সব ধরনের অ্যাড মুখস্থ চালাইতে পারবেন না। কিছু 4 ধরনের অ্যাড আছে যেগুলোর ক্ষেত্রে আপনার একটু আলাদা করে আপনার ইয়ে করতে হবে, কি জানি বলে, একটু ভেরিফিকেশন করতে হবে, ফেসবুকের থেকে আপনার ভেরিফিকেশন নিতে হবে যে আমি এই অ্যাডগুলো চালাতে পারবো। যেমন ক্রেডিট কার্ড, বিভিন্ন ব্যাংক আছে তারা ক্রেডিট কার্ডের সুবিধা দেয়, ক্রেডিট রিলেটেড যত কিছু আছে এগুলোর ক্ষেত্রে আপনার ফেসবুকের কাছে আপনার যে ডকুমেন্টস আছে, আপনার কোম্পানির ডকুমেন্টস সাবমিট করতে হবে, তারা ভেরিফাই করবে, যদি ভেরিফাইড হয় তাহলে আপনি অ্যাড চালাতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এমপ্লয়মেন্ট, আপনি জব দিবেন, জব রিলেটেড কোনো অ্যাড চালাবেন, এই রিলেটেড অ্যাডের ক্ষেত্রে আপনি ফেসবুকে অ্যাড চালাতে পারবেন না, ঠিক আছে? এটার একটা আলাদা পার্ট আছে, আমি যখন রেকর্ডটা অফ করব তখন একটু জিজ্ঞেস করেন, ঠিক আছে? মনে করেন আর কি, মনে করাই যে হাউজিং মানে B2B রিয়েল এস্টেট টাইপ বিজনেস, রিয়েল এস্টেটের বিজনেসের ক্ষেত্রে আপনার ভেরিফিকেশন নিতে হবে ফেসবুক থেকে, যদি আপনি ভেরিফিকেশন না নেন আপনি অ্যাড চালাতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার? এরপর ইলেকশন, সোশ্যাল ওয়ার্কিং টাইপ রিলেটেড কোনো ধরনের যদি ক্যাম্পেইন আপনি চালান বা অ্যাড যদি আপনি চালান, এটা আপনি চালাতে পারবেন না যতক্ষণ না আপনি ফেসবুকের থেকে আপনার কোম্পানি ভেরিফাইড করেন। ভিডিওটা ক্লিয়ার? এই 4 ধরনের অ্যাড আপনি চালাতে পারবেন না। তার পাশাপাশি সিগারেট, ড্রিঙ্কস মানে হার্ড ড্রিঙ্কস, সেক্সুয়াল কন্টেন্ট, 18+ কন্টেন্ট, এরপর হচ্ছে আফটার বিফোর কন্টেন্ট, এরপর হচ্ছে আপনার ওই যে চিকন থেকে মোটা, মোটা থেকে চিকন, এরকম টাইপ যেসব কন্টেন্ট আছে, গ্যামলিং টাইপ কন্টেন্ট, এইসব টাইপ কন্টেন্ট ফেসবুকে চালাতে পারবেন না। এটা ক্লিয়ার? কোনো ডাউট আছে এইসব কথায়? মাথায় থাকবে তো? এগুলো একটু ভালো করে পড়ে নেবেন, ফেসবুকের অ্যাড প্রাইভেসি পলিসি আর ফেসবুকের পলিসি স্ট্যান্ডার্ডটা খুব ভালো করে পড়ে নেবেন, ওইদিকে লেখা আছে কি ধরনের কন্টেন্ট চালানো যাবে, কি ধরনের কন্টেন্ট চালানো যাবে না। ভিডিওটা ক্লিয়ার? এই জায়গাতে কোনো ডাউট আছে? এই দুইটা সেকশনে কোনো ডাউট আছে? এবার আসেন নিচের ক্যাম্পেইনে, ক্যাম্পেইন ডিটেলস আমরা প্রথমেই সেট আপ করে আসছি, প্রথমে যে আমরা ইয়া দিছি, বিডিংটা দিছি যে আমার কি নিব, কি জানি রিজার্ভেশন নিব না অকশন নিব, ওই জিনিসটা হচ্ছে আমার বিডিং টাইপ। এরপর হচ্ছে আমার ক্যাম্পেইন অবজেক্টিভ, আপনি ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে আসছেন, এঙ্গেজমেন্ট ওইটা এদিকে আছে, আপনি চাইলে দিক থেকে এডিট করতে পারেন। এবার আসেন এটা একটু ভালো করে বুঝেন, আজকের ক্লাসে এটাই শেষ জিনিস হবে, এটা ভালো করে বুঝে যান, আজকের ক্লাসে এটা শেষ বিষয়। হ্যাঁ, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং। এখন ধরেন আপনার কাছে এমন একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা মার্কেটে চলবে কিনা বা আপনার সেলস আসবে কিনা, আপনি এটা নিয়ে ডাউটে আছেন, এটা নিয়েও যে আপনার বাজেট সংকট আছে, আপনার মার্কেটিং বাজেট অনেক শর্ট, ধরেন আপনার মার্কেটিং বাজেট $30, এখন আপনি আমারে বললেন যে আপনারে $30 দিলাম, আপনি এমন ভাবে অ্যাডটা চালান যাতে আমার যেমনেই হোক $30 না আসলেও আমার সেলসটা যাতে আসে, অন্তত কিছু টাকা উঠে আসে, ঠিক আছে? আর আপনারে একটা পুরোপুরি প্রেসার দিয়ে দিল যে আপনার সেলস আনতেই হবে। আপনি তখন কি করবেন, আপনি তখন এই জায়গাতে আসবেন, এই জায়গাতে এসে এটা অন করবেন, অন করে আপনার যে বাজেটটা আছে না, টোটাল যে বাজেটটা আছে না, তার ডেলি বাজেটটা বসাবেন। ডেলি বাজেট, আমাদের বাজেটিং 2 রকমের, বাজেটিং কয় রকমের?
একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট হচ্ছে টোটাল আপনি কত দিনের অ্যাড চালাচ্ছেন, ধরেন 1 মাস, 1 মাসে সর্বনিম্ন একদিন যদি আমার $1 হয়, একদিনে যদি আমি $1 স্পেন্ড করতে পারি তাহলে 30 দিনে আমার কত ডলার, $30। আমার $30 লাইফ টাইম বাজেট। আর যদি বলেন ডেইলি বাজেট দেন, ডেইলি বাজেট মানে প্রত্যেক দিন আমি কত ডলার স্পেন্ড করতেছি, তো প্রত্যেক দিন আমি কত কমপক্ষে কত ডলার স্পেন্ড করতে হবে, $1। তো আমার সর্বনিম্ন $1, সর্বোচ্চ আমি যত দিতে পারি। ধরেন আমার ক্লায়েন্ট বলল যে আপনি প্রত্যেক দিন $3 করে অ্যাড চালান, 10 দিন অ্যাড চালান, $30 আপনার মার্কেটিং বাজেট, ঠিক আছে? এখন এই যে সেকশনটা অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং, যে বিষয়টা, এই জায়গাটা কিভাবে কাজ করে, এটার অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, এটার অ্যালগরিদমটা এভাবে কাজ করে। ধরেন আপনার কাছে 3টা অ্যাড আছে, 3 ধরনের অ্যাড আছে, একই প্রোডাক্টের 3টা অ্যাড আছে, বুঝতে পারছেন? বুঝেন কিন্তু বিষয়টা, একই প্রোডাক্টের 3 ধরনের অ্যাড আছে, হইতে পারে একটা ভিডিও কন্টেন্ট, 2টা স্টিল কন্টেন্ট, আবার এরকম হচ্ছে 2টা ভিডিও কন্টেন্ট, একটা স্টিল কন্টেন্ট। এখন আপনি যখন এই টুলসটা ইউজ করবেন, এই সেকশনটা ইউজ করবেন, তখন আপনি ফেসবুকে বলবেন যে আমি তোমাকে 3টা ভিডিও দিছি বা 2টা ভিডিও দিছি, একটা স্টিল কন্টেন্ট দিছি, তুমি এখন দেখো কোন কন্টেন্টটার ভিতরে সবচেয়ে বেশি মানুষ এঙ্গেজ হইতেছে বা কোনটা থেকে বেশি সেলস আসতেছে, বুঝতে পারছেন? সবচেয়ে বেশি সেলস আসছে, যেটাতে সেলস আসতেছে তুমি ওইটাতে টাকা দাও, যেটাতে সেলস আসতেছে তুমি ওইটাতে টাকা দিও না। আমার কথা কি বুঝতে পারছেন? মার্কার আছে এদিকে, মার্কার তো মনে নাই। আচ্ছা, মানে আপনার একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে? একটা প্রোডাক্ট, এবার আপনি একটা প্রোডাক্টের জন্য কি করছেন, 3টা ক্যাটাগরি করছেন বা 3টা সেকশন করছেন, 3টা অ্যাকাউন্ট করছেন। ধরেন এটা হচ্ছে ভিডিও, এটাও ভিডিও, এটা স্টুডিও। এখন আপনি ফেসবুকে বলছেন যে আমি তোমাকে 3টা কন্টেন্ট দিলাম, এই 3টা কন্টেন্টের ভিতরে যেটার ভিতরে বেশি সেলস আসবে তুমি ওই $30 এর ভিতরে পাবে। এখন ধরেন আমি উপরে $30 রাখলাম, ধরেন $30 আমি উপরে রাখলাম, আমার যে কন্টেন্ট গুলো আছে আমি দিয়ে দিলাম, এটা কন্টেন্ট আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এটা কন্টেন্ট দিয়ে দিলাম, ভিডিও ভিডিও আর একটা স্ট্রিং। $30 ধরেন ফেসবুক দেখলো এই যে ভিডিওটা আছে, এই ভিডিওতে মানুষ বেশি এনগেজ হচ্ছে, এটাতে মানুষ অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভিটি করতেছে, তখন কি করবে, তখন সে এদিকে ডলার স্পেন্ড করা শুরু করবে। বুঝতে পারছেন বিষয়টা? ধরেন এটা তো দিল, এটা তো টাকা বাজেট দেওয়া শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পরে ফেসবুক দেখলো যে এটা তো ভালো কাজ করতেছে, পরে হলো এটা থেকে বেশি ভালো কাজ করতেছে, 2 নম্বর যে কন্টেন্ট আছে এটা আরো বেশি ভালো কাজ করা শুরু করছে, অপটিমাইজ হওয়ার পরে তখন কি করবে, সে এদিকে বাজেটটা অফ করে এদিকে বাজেট দেওয়া শুরু করবে। ভিডিও বুঝতে পারছেন? যদি স্টিমুলাস কাজ না করে সেক্ষেত্রে স্টিমুলাসে কোনো ডলার স্পেন্ড করবে না। আমার কথা কি বুঝতে পারছেন? ওই অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং এর কাহিনী কিভাবে কাজ করে, যেটাতে ভালো কাজ করবে ওটাতে ডলার দিবে, যেটাতে কাজ করবে না ওটাতে ডলার দিবে। এতে আপনার কি হইতাছে, আপনার যে অবজেক্টিভটা আছে মানে সেলস এর যে অবজেক্টিভটা আছে ওটা অনেক ভালো অপটিমাইজ করতে হবে, সেলস কনভার্সনটা ভালো হবে। একদম ক্লিয়ার বিষয়, কোনো ডাউট আছে? আরেকবার বুঝে দেবো, হ্যাঁ বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলেন, বুঝতে পারছেন? সোজা কথা, আপনি 3টা কন্টেন্ট দিয়েছেন, যে কন্টেন্টটা ভালো কাজ করছে ওইটার ফেসবুক টাকা দিবে, যেগুলো করতেছে না ওইগুলো টাকা দিবে। এটা হচ্ছে ফেসবুকের সবচেয়ে সেফ একটা গেম। আপনি যদি ফেসবুকে গেম খেলতে যান বিজনেস নিয়ে বা সেলস নিয়ে, সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে এটা। আপনি কিছু করতে ফেসবুকে বানাতে চান না, ফেসবুক নিজে খুঁজে বের করো যে আপনার টার্গেট অডিয়েন্স কে আছে, ওই টার্গেট অডিয়েন্স নিজে খুঁজে বের করো, নিজে খুঁজে বের করে নিজে ওর ভিতরে ডলার স্পেন্ড করবে, আপনি জাস্ট বসে বসে খেলা দেখবেন। একদম বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? নাই তো? শিওর তো? এরপর হচ্ছে এবি টেস্ট। এবি টেস্টের বিষয়টা আপনাদেরকে বলছি। ধরেন আমার কাছে 2টা কন্টেন্ট দেওয়া হয়েছে বা 4-5টা কন্টেন্ট দেওয়া হয়েছে, আমি জানি না আমার মার্কেট ওই সেম কথা। ধরেন এদিকে এটা অফ রাখছেন আপনি, আপাতত আপনি এটা অনই রাখেন, আমরা এবি টেস্ট করার সময় এটা অনই রাখি, কারণ যেটা ভালো কাজ করতেছে ওইটাতে আমরা দিই। ধরেন এটা অন রাখছেন, অন রাখার পরে আপনি দেখছেন যে 3টা কন্টেন্ট ওইদিকে দিচ্ছেন, 3টা কন্টেন্টের ভিতরে আপনি জানেন না, আপনি যখন 3টা কন্টেন্ট বানাইছেন আপনি জানতেন না কোনটা মার্কেটে ভালো কাজ করবে, তখন আপনি এবি টেস্টারও অন রাখছেন, এদিক থেকে এবি টেস্টের যে অপশনটা আছে এটারও ওপেন রাখছেন, এটা জাস্ট ওপেন করে দিতে আর কোনো কিছু করতে হয় না।
ধরেন এই 3টা কন্টেন্ট দিচ্ছেন, এখন আপনি দেখতেছেন যে কোন কন্টেন্টটা ভালো কাজ করতেছে। আপনি কন্টেন্ট রিসার্চ করতেছেন মার্কেটের ভিতরে অ্যাড চালায়। এই $30 স্পেন্ড করে আপনি সেলসও আনতেছেন, মার্কেটটাও একটু রিসার্চ করতেছেন যে কোন কন্টেন্টটা ভালো কাজ করতেছে। যেই কন্টেন্টটা ভালো কাজ করতেছে পরবর্তী সময়ে যে কন্টেন্টগুলো বানাবেন ওই রিলেটেড কন্টেন্ট বানানো শুরু করবেন। তখন আপনার কি হবে, ক্লায়েন্টটা পাওয়া সহজ হয়ে যাবে। কারণ আপনার যে অ্যাডস ম্যানেজার আছে সে বুঝে ফেলছে যে এই কন্টেন্ট রিলেটেড কাস্টমার আমার কাছে আসে বা এই কন্টেন্টটা দিলে সেলসটা আসে। তখন আপনি ওই রিলেটেড যখন কন্টেন্টটা দিবেন অটোমেটিক আপনার কনভার্সন বাড়বে। ভিডিওটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে কিনা আপনার আজকে ক্লাসের দ্রুতি বলেন। অ্যাপ প্রমোশন হচ্ছে ধরেন আপনার কোম্পানির কোনো একটা অ্যাপ আছে, ধরেন ফুডপান্ডা। ফুডপান্ডা যখন বাংলাদেশে প্রথম আসছে বা ধরেন পাঠাও যখন বাংলাদেশে প্রথম লঞ্চ করছে, তখন কিন্তু তারা ফেসবুকের মাধ্যমে পাঠাও এর রিলেটেড ঢাকা শহরের ভিতরে তারা প্রমোশন করছে যে এই অ্যাপটা ইনস্টল করেন, এই অ্যাপটা ইনস্টল করলে পাচ্ছেন প্রতি রাইডে এত% ডিসকাউন্ট দিয়ে তারা অ্যাপটা ইনস্টল করাইছে। অ্যাপটা ইনস্টল করা বা প্রথম রাইডেই পাচ্ছেন এত% ডিসকাউন্ট দিয়ে তারা একটা অ্যাপটা ইনস্টল করাইছে। এই যে অ্যাপ ইনস্টল করাইছো, ফেসবুক থেকে অ্যাপ ইনস্টল করলেন, এটা হচ্ছে আমরা অ্যাপ প্রমোশনের ভিতরে করাই। বা আপনি ধরেন ফুডপান্ডার বিভিন্ন অ্যাড দেখবেন যে 15 মিনিটে পেয়ে যান হাতে গরম গরম খাবার, এরকম জাস্ট একটা লাইন দিয়ে তারা একটা অ্যাওয়ারনেস অ্যাড চালায়, এটা চালায় অ্যাপের ভিতরে আপনারা কনভার্ট করে দিতেছে। ফেসবুকে অ্যাড চালাইছে, ক্লিক করলে অ্যাপে নিয়ে যাচ্ছে, এটা বলতেছি অ্যাপ প্রমোশন। এটা বুঝতে পারছেন? এরপরে বলেন কি কোশ্চেন আছে। ফেসবুক অ্যাডের যদি আপনি প্রতিটা পার্ট ধরে ধরে বুঝতে পারেন কিভাবে কাজ করে, আপনার অ্যাড নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বিশেষ করে এই যে পার্টগুলো আছে ভিতরের পার্ট আরো ইজি। এবি টেস্ট হচ্ছে ভাইয়া দেখেন আপনার কাছে দুইটা পোস্ট আছে, একটা হচ্ছে স্টিল ইমেজ পোস্ট, একটা হচ্ছে ভিডিও পোস্ট, ঠিক আছে? আপনি আপনি জানেন না আপনার মার্কেটে কোন পোস্টটা ভালো কাজ করবে বা কোন ধরনের কন্টেন্ট ভালো কাজ করবে। আপনার ক্লায়েন্ট বলছে আমি তোমাকে $10 দিলাম, তুমি মার্কেট টেস্ট করো যে কোন ধরনের কন্টেন্ট আমার করা দরকার। তখন আপনি দুইটা অ্যাড চালালেন, এবি টেস্টটা অন রাখলেন, এবি টেস্টের একটা রেজাল্ট পাই আমরা, ঠিক আছে? এবি টেস্টের রেজাল্ট কই পাই? ওই যে সামনে একটা দেখছেন না উপরে ছোট করে লেখা আছে এবি টেস্ট, ওই জায়গাতে আমরা রেজাল্টটা পাই যে আমার কোন কন্টেন্টটা ভালো কাজ করতেছে। এটা বুঝতে পারছেন? আমি এদিকে মূলত কন্টেন্ট টেস্ট করি, আমার কন্টেন্ট কোনটা ভালো কাজ করে, আমার কি ভিডিও কন্টেন্ট ভালো কাজ করে না স্টিল ইমেজ ভালো কাজ করে। এই যে আমরা বলি যে অ্যাড এর ক্ষেত্রে সবসময় ভিডিও কন্টেন্ট দিবেন। কেন ভিডিও কন্টেন্ট দিবেন? কারণ ভিডিও অনেক বেশি রিচ করে, মানুষ ভিডিও অনেক বেশি দেখে, ঠিক আছে? ভিডিওর ভিতরে আবার কাহিনী আছে, ভিডিও সব ভিডিও না, লং ফরম্যাট ভিডিও একরকম রিচ করে, স্কোয়ার ভিডিও একরকম রিচ করে, রিলস একরকম রিচ করে, রিলস সবচেয়ে বেশি রিচ করে। এটা বুঝতে পারছি, এই কারণে আমরা সবচেয়ে বেশি অ্যাড চালাই রিলসের উপরে। আমার কথা বুঝতে পারছেন? এই জিনিসগুলো মনে রাখেন, এগুলো কিন্তু কাজ করতে গেলে মাথায় মানে এটি দরকার হবে। ক্লায়েন্ট জিজ্ঞেস করবে আমি কোন ধরনের কন্টেন্ট বানাবো, তখন আমরা বলতে হবে যে বর্তমানে এই ধরনের কন্টেন্টে অনেক বেশি রিচ, আপনি এটা বানান, এটাতে বানাইলে আপনার রিচটা বেশি পাবেন। যত বেশি রিচ করবো মানুষের তত বেশি আপনার সেলস করার কনভার্সন পাবে, যেদিকে মানুষ বেশি ওইদিকে মানুষের মার্কেটিং কমিউনিকেশন বেশি। এটা বুঝতে পারছি? এবার বলেন এবি টেস্টটা বুঝতে পারছেন? এরপরে কোথায় ডাউট আছে? কোনো ডাউট নাই? পুরো বুঝতে পারছেন? অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটিং, হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে টেনশন করেন, ওটা আমি দেখাবো, ওইটা আমি করে দেখাবো, টেনশন করেন না। আমি ধরে ধরে দেখাই দিব, ওইটা নিয়ে টেনশন করেন না। আপনারা ফেসবুকের যেটা শিখবেন মনে করেন মার্কেটে যায় কাজ করার মতো শিখবেন, আরো 10টা ফেসবুক অ্যাড এক্সপার্টের লাগে বইবেন, বইয়া যায় আপনি কথাবার্তা করবেন, আপনি কথা কইতে পারবেন, এরকম করে আমি শিখিয়ে দেবো। ফেসবুক অ্যাড নিয়ে টেনশন করেন না, আমি কাজ করি ফেসবুক অ্যাড নিয়ে, ঠিক আছে? ওইটাতে টেনশন করেন না আপনারা। আপনি ধরে ধরে আপনার যদি কোনো কিছু মনে হয় আমি বুঝতেছি না, আপনি আমার জিজ্ঞেস করেন যে এইটা আমি বুঝতেছি না, আপনার এটা অ্যাডটা কিভাবে চলবো ওইটা আমি দেখাই দিব। এটা আমরা বাকি এই যে অ্যাডগুলো রেডি করছি এদিকে যে আঁকলাম, এই অ্যাডগুলো আমরা অ্যাড সেট লেভেলে যায় কাজ করি। ওই জিনিসটা আমি এখন আপনার দেখাইলে আপনি বুঝবেন, বা আমার কাছে ওই সময়টা নাই যে আপনি আমার করে দেখাবো। আমি আগামী ক্লাসে এই জিনিসটা যখন অ্যাড সেট লেভেলে দেখাবো তখন আপনার ওই জিনিসটা দেখাই দিব, ঠিক আছে? আর অ্যাড নিয়ে আমি একটু লম্বা ক্লাসই করবো, আমার ইচ্ছা আছে আপনাকে এই অ্যাড অন্তত ফেসবুক অ্যাডটা ভালো করে দেখা দেবো। ফেসবুক অ্যাডের হিউজ ডিমান্ড আছে মার্কেটে, বুঝতে পারছেন? আর যেহেতু আপনারা পেজটা অলরেডি খুলছেন আপনার ওই কাজগুলো করতেই হবে। চেষ্টা করেন ক্লায়েন্ট হান্টিং করা শুরু করার, পেজটা যেটা খুলছেন ওইটার ভিতরে আপনারা কম পোস্ট করেন, রেগুলার পোস্ট করেন, হ্যাশট্যাগ গুলো খুব সুন্দর করে ইউজ করবেন,
কারণ হ্যাশট্যাগ ইউজ করে মানুষ অনেক বেশি সার্চ করে, ঠিক আছে? ফেসবুক অ্যাড লিখে সার্চ করে, ধরেন হ্যাশট্যাগ ফেসবুক অ্যাড লিখছেন, যদি আপনার সামনে এসে একটা সেলস পাওয়ার সম্ভাবনা আছে, অথবা মেসেজ পাবেন, ইনিশিয়ালি সেলসের দিকে যায়েন না, প্রথম দিকে আপনারা চেষ্টা করেন যে ক্লায়েন্ট বেশি কেমনে কথা বলবেন, ক্লায়েন্টের সাথে কেমনে বেশি বেশি কথা বলা যায়, যার সাথে কথা বলেছেন তার লগে আপনার কাজ রিলেটেড কথাবার্তা বলেন, দেখবেন যে আপনার কাজ রিলেটেড যে কথা বলতেছেন আপনার কথা বলার ফ্লুয়েন্সিটা বাড়বে, যে এটার পরে আপনার ব্রেন অটোমেটিক বুঝবে এটার পরে এই কথাটা কইতে হবে, এটার পরে এই কথাটা কইতে হবে, এটার সাথে এটা কানেক্টেড। এই যে ফেসবুকের অ্যাডের যে বিষয়টা দেখতেছেন না, আমি যদি সত্যি কথা কই আরো ৩-৪ বছর আগে যখন আমি ফেসবুক অ্যাডে ঢুকি তখন আপনার আজকে যেমন লাগতেছে হজবর লোক কি হয়েছে না হয়েছে আমার এরকম লাগছে, আমার প্রায় ৪-৫ মাস এরকম লাগছে, আমি ফেসবুক অ্যাড বুঝতে লাগছে ৪-৫ মাস, আপনারা তো বেশি লাগবে না আশা করি, কারণ আমি ওইরকম ভাবে আপনাদেরকে বুঝাই দিব যে আপনারা বুঝতে পারেন, কারণ আমার সময় এমনি এরকম এত ইন ডিটেল অ্যালগরিদমরা কিভাবে কাজ করতেছে এই জিনিসটা বুঝাইছেন। আমি কিন্তু আপনার আজকে যে এসে স্পেশাল স্পেশাল অ্যাড যেটা বুঝাইলাম, স্পেশাল ক্যাটাগরি তো সবাই বুঝায়, যে ক্যাম্পেইন বাজেটিং যেটা বুঝাইলাম, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং, এটার যে আমি যে বিষয়টা বুঝাই এটা কিন্তু আপনার অ্যালগরিদম বুঝাইছি আমি, আমি যেটা ধরন বুঝাইছি কিন্তু ধরনটা অ্যালগরিদমের ধরন বুঝাইছি, অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, বুঝতে পারছেন? তো অ্যালগরিদম যদি আপনি বুঝতে পারেন আপনি অটোমেটিক কাজ করতে পারেন। আপনার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল সেক্টরের অ্যালগরিদম হচ্ছে মেইন। কোন কোম্পানি যদি অ্যালগরিদম খুঁজে বের করতে পারেন ওই কোম্পানির আপনি ডাউন করে দেওয়া আপনার কাছে কিছুই না, যদি আপনার কাছে ওই ক্ষমতা থাকে। অ্যালগরিদম হচ্ছে সবচেয়ে বড় জিনিস, বুঝতে পারছেন? এই কারণে বেশি অ্যাড অ্যালগরিদম নিয়ে পড়ালেখা করবেন, সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম নিয়ে পড়ালেখা করবেন, দেখবেন যে অনেক কিছু জানতে পারবেন, আমি যা বলি না তার থেকেও বেশি জানতে পারবেন। অনেক সময় দেখা যায় আমি কথা বলতে বলতে অনেক কিছু মিস করে যাই, ক্লাসের শেষে আমার মনে পড়ে এই জিনিসগুলো কথা বলা দরকার ছিল, ঠিক আছে? যেমন গতকালকে আমি গত পরশুদিন না গত শুক্রবারে আমরা বসে বসে মানে আমরা কি করব একটা প্ল্যান করার চেষ্টা করতেছিলাম মিটিং, তো ওই যে মিটিং হয়েছিল ওই মিটিং এ মনে হচ্ছে আর এই জিনিসটা তার কথা বলার দরকার ছিল, তো ওই আপনি যদি কোশ্চেন না করেন ওই বিষয়গুলো মাথা থেকে বের হয় না, কারণ আমি ওই টুলসের ভিতরেই থাকি, টুলসের অ্যালগরিদমের ভিতরে আমি থেকে যাই। আপনি যদি কোশ্চেন করেন বাসায় যা প্র্যাকটিস করেন আইসা কোশ্চেন করেন তখন ওই বিষয়গুলো বাইরে থেকে বাইরে, আমি অনেক কিছুই আছে আমি মানে বলতে চাই বা বলার চেষ্টা করি কিন্তু অনেক সময় ওই বিষয়গুলোর কারণে বলতে পারি না, ঠিক আছে? এই কারণে একটু কোশ্চেন করেন তাইলে হয়তো আপনাদেরকে আরো অন্য কিছু বলা যাইতে পারে। এখন বলেন আর কোনো কোশ্চেন আছে, গত ক্লাসে কোনো সমস্যা আছে? আছে? ক্লাস শেষ করে দিব। ওকে, ধন্যবাদ।